Assalamu alaikum everyone. Welcome to the third lecture of Classics in Translation ENG 4224. In the last class, our focus was Book 1. We analyzed Chapter 1. We tried to understand about the characters. গত ক্লাসে আমাদের ফোকাসটা ছিল সাথে সাথে আমরা পেয়েছি ক্যারেক্টার অ্যানালিসিস এবং ওই ক্যারেক্টার অ্যানালিসিসের মধ্য দিয়ে আমরা আমাদের যে তিনটা ব্রড কোয়েশ্চেন যেটা আমরা আগেই ডিক্লেয়ার করে দিয়েছি সেই কোয়েশ্চেন গুলো আমরা এলিমেন্ট গুলো নেওয়া শুরু করেছি। প্রথম ব্রড কোয়েশ্চেন আমাদের ছিল evaluating the Iliad, Homer's Iliad as a classic epic। সেটার এলিমেন্টও আমরা গত ক্লাসে আলোচনা করেছি, কি কি কারণে আমরা হোমারের এলিয়টকে ক্লাসিক বলতে পারি। আমরা এখানে তিনটা পয়েন্ট আলোচনা করেছিলাম: বেসিক হিউম্যান ইমোশনস, পোর্ট্রায়াল অফ হিউম্যান রিলেশনশিপস, ব্রড পিকচার অফ হিউম্যান লাইফ। এই তিনটা যদি আমরা আলোচনা করতে পারি তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে হোমারস ইলিয়াড ইজ এ সাকসেসফুল ক্লাসিক এপিক। একই সাথে আমরা তার পরের ব্রড কোয়েশ্চেন ক্যারেক্টারাইজেশন, হোমার কিভাবে ক্যারেক্টার গুলোকে রিপ্রেজেন্ট করেছেন, পোর্ট্রে করেছেন, সেটাও আমরা গত ক্লাসে দেখেছি। ক্যারেক্টার গুলো তাদের ডায়ালগ অ্যানালিসিসের মাধ্যমেই আমরা চরিত্রগুলো সম্পর্কে একটা আইডিয়া নিতে পারি। এরপর আমরা আমাদের থার্ড কোয়েশ্চেন পিকচার থিম অফ ওয়ার, এই ইলিয়াডে আমরা যুদ্ধের ছবিটা পাচ্ছি, এক এক ক্যারেক্টারের কাছে যুদ্ধের মানে এক এক রকম, সেটাও কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা শুরু করেছি। এখন বিষয় হচ্ছে আমরা যদি আমাদের এই টোটাল ইলিয়াডটা সবগুলো চ্যাপ্টার যদি ডিটেইলে আমরা পড়তে যাই তাহলে আমরা সময় কুলাতে পারবো না। আমরা সব দিক দিয়ে একটা ব্যালেন্স রক্ষা করব, একটা পুরো ইলিয়াডের আমরা একটা ওভারঅল পিকচার আমরা পাওয়ার চেষ্টা করব। একই সাথে আমরা চেষ্টা করব আমাদের পয়েন্টগুলো যেন মোটামুটি কভার হয়। সেই হিসেবে আমরা সবগুলো বুক আমরা সমান গুরুত্ব দিয়ে অ্যানালিসিস করার সুযোগ পাবো না। সেই ক্ষেত্রে আমাদের একটা টেকনিক হতে পারে, আমরা আইডেন্টিফাই করব কোন কোন চ্যাপ্টার গুলো আমাদের খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আর কোন কোন চ্যাপ্টার আমরা মোটামুটি একটা সারফেস লেভেল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আগাতে পারি। সেই প্রসেসে যদি আমরা সামনে যাই, লেটস লুক এট আওয়ার আউটলাইন। আমাদের সেকেন্ড চ্যাপ্টার A Dream, a Testing and the Catalogue of the Ships, এই চ্যাপ্টারটা আমরা স্কিপ করছি। একই সাথে আমরা স্কিপ করছি চ্যাপ্টার 3, 4 and 5। এই চ্যাপ্টার গুলো আপনাদের সেলফ স্টাডির জন্য, কারণ এখান থেকে অবশ্যই এই চ্যাপ্টার গুলোতে অনেক এলিমেন্ট আছে কিন্তু আমরা টাইম ব্যালেন্স সব দিক থেকে ব্যালেন্স করতে গেলে এগুলোতে আমরা গুরুত্ব দিতে পারছি না। আমরা গুরুত্ব দেব হচ্ছে চ্যাপ্টার 6, বুক 6 হেক্টর অ্যান্ড অ্যান্ড্রোম্যাকে। আমরা এই চ্যাপ্টারটাকে আজকে গুরুত্ব দিয়ে আলোচনা। আমাদের স্লাইড, লেকচার 3 স্লাইড অলরেডি অ্যাভেলেবল গুগল ক্লাসরুম এবং মেসেঞ্জার গ্রুপে কিছুক্ষণ আগে আমি শেয়ার করে দিয়েছি, আপনারা এটা খেয়াল করে দেখবেন। সো আজকে আমাদের ফোকাস হোমারস ইলিয়াড বুক 6 অ্যানালিসিস। বুক 6 ডিটেইল আলোচনা শুরু করার আগে আমরা আউটলাইনটা দেখে নেই কি কি ঘটে। আউটলাইনে আমরা দেখতে পাচ্ছি লাইন 1 টু লাইন 72 কি হচ্ছে। লাইন 1 থেকে লাইন 72, the Greeks enjoy success. Agamemnon and Nestor urge the Greeks to show no mercy. আমরা অলরেডি জানি অ্যাকিলিস তার মাকে জিউসের কাছে পাঠিয়ে একটা চক্রান্ত করেছে যে যতদিন পর্যন্ত অ্যাকিলিস আর্মিতে যোগ না দিবে ততদিন পর্যন্ত গ্রিকরা হারতে থাকবে। এখন গ্রিকদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, যখন অ্যাকিলিস যুদ্ধক্ষেত্র থেকে চলে গেল
অ্যাকিলিস বিশাল বড় একটা অবলম্বন ছিল গ্রিক আর্মির জন্য। অ্যাকিলিস যতদিন ছিল ততদিন গ্রিক আর্মির পরিশ্রম অর্ধেক ছিল, কারণ অর্ধেক কাজ অ্যাকিলিস একাই করত। যেহেতু এখন গ্রিকরা একটু মানসিকভাবে একটু হতাশাগ্রস্ত, 10 বছর ধরে তারা যুদ্ধ করছে, অ্যাকিলিস তাদের সবচেয়ে বড় অবলম্বন যুদ্ধক্ষেত্র থেকে চলে গেল, এখন সেই আর্মিকে সাহস দিচ্ছে কে? অ্যাগামেমনন অ্যান্ড নেস্টর। অ্যাগামেমনন দ্য সুপ্রিম কমান্ডার, অ্যান্ড নেস্টর, গত ক্লাসে আমরা বলেছি নেস্টর ইজ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড সোলজার, সবচেয়ে বয়স্ক গ্রিক সেনাপতি নেস্টর, এবং একই সাথে নেস্টর ইজ দ্য সুপ্রিম অ্যাডভাইজার অফ অ্যাগামেমনন, অ্যাগামেমননের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা। এরপর লাইন 73 টু লাইন 118, এই লাইনটুকু চলে যাচ্ছি আমরা ট্রোজান সাইডে। এতক্ষণ পর্যন্ত আমরা গ্রিক সাইডের ঘটনাগুলো বিশ্লেষণ করছিলাম, এখন আমরা চলে যাব অপোজিশন, ট্রোজান সাইডে। লাইন 73 টু 118, ট্রোজান আর্মির গল্প। ট্রোজান আর্মিতে কি হচ্ছে? দ্য প্রফেট হেলেনাস, দ্য প্রফেট হেলেনাস, গ্রিক আর্মিতে যেমন ক্যালকাস ছিল প্রফেট, এবার ট্রোজান আর্মিতে কে প্রফেট? হু ইজ দ্য সুথসেয়ার, হু ইজ দ্য ফরচুন টেলার? হেলেনাস। এই হেলেনাস not only prophet, he is a son of Priam, Helenus. The prophet Helenus advises Aeneas. Aeneas, Aeneas হচ্ছেন ট্রোজান আর্মির একজন সেনাপতি। হেলেনাস এনিয়াসকে অ্যাডভাইস দিচ্ছে। এনিয়াস শুধু এনিয়াসকে নয়, অ্যান্ড হেক্টর। হেলেনাস অ্যাডভাইজেস এনিয়াস অ্যান্ড হেক্টর। হেক্টরকে আমরা অলরেডি জানি, দ্য কমান্ডার অফ ট্রোজান আর্মি, সুপ্রিম কমান্ডার হেক্টর। এই হেলেনাস প্রফেট, এনিয়াস ট্রোজান। ট্রোজান, এই হচ্ছে সুযোগ। অ্যাকিলিস যেহেতু গ্রিকদের পক্ষে আর নাই, অতএব এটাই হচ্ছে ট্রোজানদের একটা সুবর্ণ সুযোগ, এখনই আক্রমণ করতে হবে। সেই জন্য হেলেনাস এনিয়াস এবং হেক্টরকে বুদ্ধি দিচ্ছে যে ইউনাইটেড দ্য ট্রোজান আর্মি অ্যান্ড স্টার্ট ইউর অ্যাটাক, এন্ড দেন অর্ডার্স হেক্টর, একই সাথে হেক্টরকে একটা স্পেশাল দায়িত্ব দিচ্ছে। Orders Hector to tell the women of Troy to make an offering to Athene to try to stop Diomedes' rampage. ওইদিকে গ্রিক আর্মিতে একজন বড় সৈনিক, বেশ একিলিস যদি হয় নাম্বার ওয়ান দ্য মোস্ট শক্তিশালী সৈনিক, তার নাম হচ্ছে ডায়োমিডিস। এই ডায়োমিডিসও খুব ভয়ঙ্কর, সে প্রচুর ক্ষয়ক্ষতি করছে, প্রচুর ট্রোজান সৈন্য তার হাতে নিহত। এই ডায়োমিডিসকে কন্ট্রোলে রাখার জন্য অ্যাথেনি দেবীর কাছে প্রার্থনা করতে হবে। অ্যাথেনি দেবীকে প্রার্থনা করবে কে? ট্রোজান ওমেনরা। এখন এই পরামর্শটা পৌঁছে দিতে হবে প্যালেসের ভেতরে। হেক্টরকে বলা হলো, যাও, গো ইনসাইড দ্য প্যালেস, টেল দ্য ট্রোজান ওমেন টু মেক অ্যান অফারিং টু অ্যাথেনি। অ্যাথেনিকে খুশি করতে পারলে তাহলে ডায়োমিডিস সে কন্ট্রোলে থাকবে। তাহলে এখানে আমরা ওদের একটা কালচারের ছবি পাচ্ছি। উই ফাইন্ড a picture of ট্রোজান কালচার। ট্রোজানরা যে কোনো প্রয়োজনে তারা গডেস অ্যান্ড গডস, তাদের উদ্দেশ্যে তারা স্যাক্রিফাইসের আয়োজন করে। এরপর আমরা একটু সামনে চলে যাই, হাইলাইট করা আছে, এখান থেকে আমাদের মূল আলোচনা শুরু। আমরা কতজন আছি? আমরা মাত্র 9 জন আছি। আপনারা বাকিদেরকে প্লিজ বলেন। স্যার স্যার জি বলেন। স্যার, অ্যাথেনিস কি ট্রোজানদেরকে কন্ট্রোল করবে? অ্যাথেনি হচ্ছে গ্রিক সাপোর্টার, অ্যাথেনি গ্রিক সাপোর্টার। ট্রোজানরা তাকে উদ্দেশ্য করে স্যাক্রিফাইসের আয়োজন করবে, তাকে খুশি করবে। অ্যাথেনি যদি খুশি হয় তাহলে ডায়োমিডিস আর সামনের দিকে আসবে না, সে তাকে কন্ট্রোল করা যাবে।
ডায়োমিডিসকে কন্ট্রোল করার জন্য অ্যাথেনের উদ্দেশ্যে তারা স্যাক্রিফাইসের আয়োজন করবে। ওকে, আমরা সামনে যেতে থাকি। লাইন 237, এখান থেকে আমাদের আজকের মূল আলোচনা শুরু। কি হচ্ছে এখানে? হেক্টর arrives in Ilium. Ilium, the capital of Troy, ট্রয় নগরীর রাজধানী এবং মূল যে প্রাসাদ। হেক্টর arrives in Ilium. এই যে ইলিয়াম, এই শব্দটা থেকেই এসেছে ইলিয়াড। ইলিয়াড এই শব্দটা এসেছে ইলিয়াম থেকে। ইলিয়াম ইজ দ্য ক্যাপিটাল অফ ট্রয়। ইলিয়াম ইজ দ্য নেম অফ দ্য প্যালেস অফ ট্রোজান এম্পায়ার। ট্রোজান সাম্রাজ্যের যে রাজধানী, রাজপ্রাসাদ, সেটাকে ডাকা হতো ইলিয়াম। এই ইলিয়াম থেকে, দ্য স্যাড স্টোরি অফ ইলিয়াম থেকেই ইলিয়াড। হেক্টর পৌঁছালো ইলিয়ামে। হেক্টর arrives in Ilium and meets his mother হেকাবি। হেক্টর তার সাক্ষাৎ হচ্ছে মায়ের সাথে, হেকাবি। এই যে পার্টটা হাইলাইট করা আছে, তার মানে এখানে আমরা আমাদের ব্রড কোশ্চেনের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট খুঁজে পাবো। We will find two characters, হেক্টর, হেকাবি। আমরা এখান থেকে তাদের বেস মাদার সান রিলেশনশিপ, একই সাথে পিকচার অফ লাইফ পাবো, তারা কিভাবে আয়োজন করছে স্যাক্রিফাইসের, সেটার একটা ছবি পাবো, এবং একই সাথে দ্য থিম অফ ওয়ার, এদের কাছে যুদ্ধের মানে কি, এই পার্টটা হাইলাইট করা আছে। এই পার্টটা আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব। দ্য অফারিং টু অ্যাথেনি ইজ মেড ইন ভেইন। অ্যাথেনের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করা হলো, কিন্তু তাতে কোনো লাভ হবে না, এটা ব্যর্থ, বৃথাই, ইন ভেইন লিখাই আছে। কেন? কারণ অ্যাথেনি, তাকে যতই স্যাক্রিফাইস করা হোক, তাকে যতই অনুরোধ করা হোক, অ্যাথেনি সে হচ্ছে ঘোর গ্রিক সাপোর্টার, ট্রোজানদেরকে সে দেখতে পারে না। অতএব এখানে বৃথাই তারা অ্যাথেনের উদ্দেশ্যে স্যাক্রিফাইসের আয়োজন করলো। অ্যান্ড হেক্টর কনভার্সেস উইথ প্যারিস অ্যান্ড হেলেন। একই সাথে এই পার্টটাও হাইলাইট করা আছে, কারণ এখানে আমরা আরো কিছু ক্যারেক্টারের সাথে পরিচিত হব। হেক্টর, তার বড় ভাই প্যারিস, এবং দ্যাট লেজেন্ডারি বিউটিফুল লেডি হেলেন। এখানেও আমরা আমাদের ক্লাসিক এলিমেন্টস গুলো, হোমার্স আর্ট অফ ক্যারেক্টারাইজেশন এবং থিম অফ ওয়ার, এগুলো নিয়ে ডিসকাস করব। এরপর আমরা যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করব, হেক্টর কনভার্সেস উইথ হিজ ওয়াইফ অ্যান্ড্রোম্যাকে। হেক্টর তার ওয়াইফের সাথে কথাবার্তা বলবে। এখানেও আমরা আমাদের ওই তিনটা টপিক আমরা আলোচনা করব। দ্য থিম, দ্য ক্লাসিক এলিমেন্টস, ক্লাসিক এলিমেন্টের পর আমরা আলোচনা করব হোমার্স আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, কিভাবে ক্যারেক্টার গুলোকে পোর্ট্রে করা হয়েছে, এবং একই সাথে থিম অফ ওয়ার। প্রতিটা টপিকে এই হচ্ছে আমাদের মূল আলোচনা। আজকে আমাদের আলোচনা মূলত এই তিন তিন জায়গায়, আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি আমাদের আজকের লেকচার। অ্যাট ফার্স্ট, হেক্টর অ্যান্ড হিজ মাদার হেকাবি, তাদের কনভারসেশন। হেক্টর অ্যান্ড হিজ কনভারসেশন উইথ প্যারিস অ্যান্ড হেলেন। অ্যান্ড ফাইনালি হেক্টর অ্যান্ড হিজ কনভারসেশন উইথ হিজ ওয়াইফ, তার ওয়াইফের সাথে তার আলাপচারিতা। আমরা সাইডে দেখবেন, আপনাদের স্লাইডের সাইডে আমাদের বেসিক পয়েন্টগুলো মার্ক আউট করা আছে। আমরা বেসিক হিউম্যান ইমোশনস, হিউম্যান রিলেশনশিপস, পিকচার অফ লাইফ, এগুলো আমাদের সবসময় মাথায় থাকবে। আমরা এগুলো খুঁজে বের করার চেষ্টা করব। দ্য পিকচার অফ ওয়ার, যুদ্ধের ছবি আমরা কিভাবে পাই এখানে। একই সাথে আমরা বের করার চেষ্টা করব এখানে আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, ক্যারেক্টার গুলো কিভাবে এখানে ফুটিয়ে তুলছেন হোমার। হেক্টর মিটস হেকাবি, তার মা হেকাবি। কোন কোন বইতে আপনারা তার নাম পাবেন হেকুবা। both are correct, হেকাবি or হেকুবা। let's start the text. আমরা এখন কিন্তু টেক্সটে ঢুকে যাচ্ছি। দিস ইজ মেইন টেক্সট।
এটা হচ্ছে ইভিরিউ তার যে ট্রান্সলেশন সেখান থেকে সরাসরি তুলে নেওয়া। Hector was met at the palace by his gentle, generous mother Hecate. হেকাবির ক্যারেক্টার সম্পর্কে কিছু অ্যাডজেক্টিভ এখানে দেয়া আছে। জেন্টল, জেনারাস। হেকাবিকে আখ্যায়িত করা হচ্ছে জেন্টল, জেনারাস মাদার হিসেবে। পুটিং হার হ্যান্ড ইন হিজ, she said, মা ছেলের হাত ধরে, মা ছেলের হাত তার হাতে রেখে বলছে, হেক্টর, why have you left the brave conflict to come here? মা ছেলেকে বলছে, হেক্টর, why have you left the brave conflict to come here? বাইরে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ ছেড়ে তুমি এই প্রাসাদের ভেতরে কি করো? মা ছেলেকে জিজ্ঞেস করছে। হেক্টর, why have you left the brave conflict to come here? যুদ্ধ ছেড়ে তুমি এই প্যালেসের মধ্যে কেন? মা জিজ্ঞেস করছে। এখন আমরা এখানে কিছু বিষয় খেয়াল করছি। মা ছেলেকে বলছে যে তুমি বাইরে যুদ্ধ হচ্ছে, তুমি এখানে কি করো? এটাকে আমরা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে মা ছেলেকে মানে পজিটিভলি জিজ্ঞেস করছে যে বাইরে তো সিরিয়াস যুদ্ধ হচ্ছে, তুমি ভেতরে কি করছো, তোমার কি কোনো সমস্যা আছে কিনা। আবার আরেকটা হতে পারে মা ছেলেকে খোঁচা দিচ্ছে যে বাইরে এত ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, তুমি যুদ্ধ ছেড়ে প্যালেসের ভেতরে, ঘটনা কি? তাহলে মা কি ছেলেকে খোঁচা দিচ্ছে নাকি, মক করছে নাকি? আমরা একটু সামনে যাই, আসলে এটার পেছনে সেকেন্ড কোনো মিনিং আছে কিনা এটা বোঝার জন্য। মা বলছে, হেক্টর, why have you left the brave conflict to come here, my child? Is it true then that those hateful Greeks are getting better of us in the fighting round the town? ঘটনা কি তাহলে সত্যি? গ্রিকরা কি আমাদের তাহলে কাবু করে ফেলছে? বাইরে এতই ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে যে আমাদের সৈন্যরা কোনো মতেই পেরে উঠছে না গ্রিকদের সাথে, এবং গ্রিকরা দে আর গেটিং দ্য বেটার অফ আস, মানে তারা আমাদেরকে শায়েস্তা করে ফেলছে, তারা আমাদেরকে কাবু করে ফেলছে। ইন দ্য ফাইটিং রাউন্ড দ্য টাউন, আমাদের বাইরে যুদ্ধ এতটাই প্রবল এবং গ্রিকরা তারা এতটাই ভয়ঙ্কর যে ট্রোজানরা কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছে না। অ্যান্ড your spirit moved you to return here and lift your hands in prayer to Zeus on the town's heights? বলছে, হেক্টর, আর ইউ টায়ার্ড, আর ইউ অ্যাফ্রেড, তুমি কি ভয় পাচ্ছ এই জন্য তুমি যুদ্ধের ময়দান ছেড়ে এখানে এসেছো? তুমি কি জিউসের কাছে প্রার্থনা করার জন্য এসেছো? মা ছেলেকে বলছে। এখন এটাকে আমরা দুই দিক থেকেই ব্যাখ্যা করতে পারি এখন পর্যন্ত, যে মা ছেলেকে পজিটিভলি বলছে, আবার অথবা সে মা ছেলেকে খোঁচা দিচ্ছে যে বাইরে এত ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, তুমি যুদ্ধ ছেড়ে প্যালেসের ভেতরে বসে আছো। বাট ওয়েট আ মোমেন্ট, একটু অপেক্ষা করো, while I fetch you some sweet wine. তুমি একটু ওয়েট করো, তুমি তো মনে হচ্ছে অনেক টায়ার্ড, আমি তোমার জন্য ড্রিঙ্ক নিয়ে আসছি, সুইট ওয়াইন নিয়ে আসছি, so that you can first make a libation to Father Zeus and the other immortals, and then if you like refresh yourself with a drink as well. প্রথমে তুমি পবিত্র হও, তাহলে ওদের লাইফের একটা পিকচার পাচ্ছি। ওরা প্রার্থনা করার আগে দে ইউজ সুইট ওয়াইন টু পিওর দেমসেলফ, মানে আমরা আমাদের রিলিজিয়নে যেমন আমরা অজু করি পানি দিয়ে, ওরা গডস এন্ড গডেসদেরকে প্রার্থনা করার আগে ওরা সুইট ওয়াইন দিয়ে নিজেদেরকে পবিত্র করে। বলছে, আমি লেট মি ব্রিং ইউ সাম সুইট ওয়াইন, make a libation to Father Zeus and other immortals, and then if you like refresh yourself with a drink as well. যেহেতু তোমাকে অনেক টায়ার্ড লাগছে, তুমি তো বাইরে যুদ্ধ করতে করতে কাহিল হয়ে গেছো, তার মানে এখানে মা ছেলেকে আসলে খুব সফটলি মানে পুশ করার চেষ্টা করছে যে যাও, তুমি যুদ্ধে যাও। ইট ইজ নট ফেয়ার টু স্টে ইনসাইড দ্য প্যালেস, ইউ আর দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ট্রোজান আর্মি, তোমাকে থাকতে হবে আর্মির সাথে, তুমি না থাকলে অন্যরা সাহস পাবে না।
ঠিক আছে, মা কিন্তু সরাসরি বলছে না, ইনডিরেক্টলি বোঝানোর চেষ্টা করছে, এবং মা ছেলেকে অনেকটা পুশ করছে, অনেকটা ধাক্কাচ্ছে যে বাইরে যুদ্ধক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য। ওয়াইন ইজ এ গ্রেট কমফোর্ট টু এ ওয়ারি ম্যান, বলছে ওয়াইন ইজ এ গ্রেট কমফোর্ট টু এ ওয়ারি ম্যান, যারা ক্লান্ত তাদের ক্লান্তি দূর করার জন্য সুইট ওয়াইন একটা চমৎকার উপায়। অ্যান্ড ইউ মাস্ট বি এক্সস্টেড আফটার ফাইটিং সো হার্ড ফর ইউর লাভড ওয়ান্স। অ্যান্ড ইউ মাস্ট বি, বলছে হেক্টর, মনে হয় মেবি তুমি অনেক ক্লান্ত, অনেক যুদ্ধ যুদ্ধ করেছো, অনেক পরিশ্রম করেছো, তুমি তো ক্লান্ত, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য ড্রিঙ্কস নিয়ে আসি। এখন এই ড্রিঙ্কস হচ্ছে মানুষকে রেস্ট দেওয়ার জন্য, মানুষকে শান্ত করার জন্য এই ড্রিঙ্কসটা অফার করা হয়। এখন কিছুক্ষণ পর হেক্টর উইল রিটার্ন টু ব্যাটলফিল্ড, তাকে নিশ্চয়ই শান্ত হলে চলবে না, তাকে অ্যালার্ট থাকতে হবে, তার স্নায়ুগুলো সতেজ রাখতে হবে। কিন্তু এই সুইট ওয়াইন তো মানুষের স্নায়ুগুলোকে একদম মানে দুর্বল করে দেয়। তার মানে কি, মা আসলে ছেলেকে একটু খোঁচাই দিচ্ছে এখানে, এমন ভাবে বলছে যাতে ছেলে খুব বেশিক্ষণ দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধক্ষেত্রে ফেরত যায়। এখন ট্র্যাডিশনাল মাদার হেকাবি যদি একজন টিপিক্যাল মাদার হতো, তাহলে কিন্তু মা ছেলেকে সাধারণত যুদ্ধে যেতে দিত না, বলতো যে বাইরে যুদ্ধ হচ্ছে, অনেকেই আছে যুদ্ধ করার, তোমার কি দরকার যাওয়ার জন্য, অনেকেই আছে যুদ্ধ করার জন্য, কত মানুষ আছে যুদ্ধ করার, আমার ছেলের যুদ্ধে যাওয়ার কি দরকার। কিন্তু এখানে হেকাবি ইজ নট অনলি দ্য মাদার, এখানে সে শুধু হেক্টরের মা না, একই সাথে হেকাবি ইজ দ্য কুইন অফ ট্রয়। মা, মায়ের পরিচয়ের আগে পরিচয়, হেকাবির পরিচয় হচ্ছে শি ইজ দ্য কুইন অফ ট্রয়, শি ইজ কুইন। মায়ের পরিচয়ের আগে তার বড় পরিচয়, সে ট্রয়ের রানী। তার ছেলের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে ট্রয়ের মানুষজন, ট্রোজান পিপল, তাদের নিরাপত্তাও হেকাবির কাছে গুরুত্বপূর্ণ। এই জন্য হেকাবিকে আমরা দেখছি না সে টিপিক্যাল মাদারের মতো আচরণ করতে। হেকাবি ইজ নট এ টিপিক্যাল মাদার। গত লেকচারে আমরা পেয়েছি থেটিস। থেটিস বিহেভড লাইক আ টিপিক্যাল মাদার। তার ছেলে, তার ছেলের সম্মানের জন্য হাজার হাজার সৈনিকের জীবন সে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তার হচ্ছে ছেলের জীবন, অন্যদের জীবন তার কাছে গুরুত্বপূর্ণ না। অথচ এখানে আমরা হেকাবি এমন একজন মাকে পাচ্ছি যার কাছে তার ছেলের জীবন যতটা মূল্যবান, দেশের প্রতিটা মানুষের জীবনও তার কাছে ততটা মূল্যবান। এই জায়গায় আমরা আমাদের গত লেকচারের সাথে এই লেকচার যদি তুলনা করি, আমরা উই আর গেটিং টু টাইপস অফ মাদার, আমরা দুই ধরনের মা পাচ্ছি। থেটিসের মতো একজন টিপিক্যাল মাদার, ডেসপারেট মাদার, যে তার ছেলের জন্য সবকিছু করতে পারে, আর পাচ্ছি হেকাবির মতো a lady who is not only a mother but also a queen. তার কাছে তার ছেলের জীবনের মূল্য যেমন, ট্রয়ের মানুষের জীবনের মূল্য তার কাছে তেমন। এখানে আমরা হেকাবি তার ডায়লগ অ্যানালিসিসের মাধ্যমে আমরা কিন্তু তার ক্যারেক্টার, তার চরিত্রের একটা বর্ণনা আমরা পাচ্ছি। এটা হচ্ছে হোমারের আর্ট অফ ক্যারেক্টারাইজেশন। হোমার তার চরিত্রগুলোকে এমনভাবে ডায়লগ ডেলিভারির সুযোগ দিয়ে দিয়েছেন যে প্রতিটা ক্যারেক্টারের ডায়লগ অ্যানালিসিসের মাধ্যমে উই উইল বি গেটিং ক্যারেক্টার অ্যানালিসিস। ডায়লগ অ্যানালিসিসের মাধ্যমে তার চরিত্র ফুটে উঠবে। এখানে হেকাবি তার ডায়লগ অ্যানালিসিসের মাধ্যমে আমরা কিন্তু সে কেমন মা, সে কেমন রানী, তার মন মানসিকতা কেমন, মেন্টালিটি কেমন, আমরা কিন্তু সেটা মোটামুটি একটা পিকচার পেয়ে যাচ্ছি। এখানে আমরা চাইলেই কিন্তু একটু ভাবলেই তার বেসিক হিউম্যান ইমোশন গুলো আমরা কিন্তু এখানে খুঁজে পাচ্ছি। হেকাবি ইজ অল obviously she is worried about the safety of her only son, and as a queen she is also worried about the safety of the Trojan people. আমরা দেখতে পাচ্ছি মা ছেলের সম্পর্ক,
এখানে নট এ টিপিক্যাল মাদার সান রিলেশনশিপ লাইক অ্যাকিলিস এন্ড থেটিস। অ্যাকিলিস থেটিস ওই মা ছেলের সম্পর্ক যেমন টিপিক্যাল রিলেশনশিপ, এখানে কিন্তু তা না। এখানে সম্পর্কটা অনেক ব্রড, হিউম্যান রিলেশনশিপ। এখানে মাদার সান রিলেশনশিপ, মাদার হিসেবে শুধু অ্যাক্ট করলে হেকাবির জন্য এটা যথেষ্ট না। হেকাবি ইজ অলসো কুইন। এন্ড এখানে আমরা পিকচার অফ লাইফ পাচ্ছি, ওদের জীবনের ছবি, ওদের সংস্কৃতি কালচারের ছবি পাচ্ছি। ওরা প্রেয়ারের আগে কিভাবে লাইবেশন করে সুইট ওয়াইন দিয়ে, সেটারও আমরা এখানে উল্লেখ পাচ্ছি। একই সাথে হেকাবি তার পয়েন্ট অফ ভিউ থেকে যুদ্ধের ছবি কিন্তু আমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, যখন সে বলছে এই যে, is it true then those hateful Greeks are getting the better of us in the fighting round the town? এই যে এখানে কিন্তু এই যে যখন সে হেটফুল বলছে, তখন গ্রিকদের প্রতি তার একই সাথে হেট্রেড, ঘৃণা, এবং একই সাথে ফিয়ার, ভয় কিন্তু ফুটে উঠছে। Your spirit moved you to return here and lift your hand in prayer to Zeus. মানে এখানে আমরা তার যে মনের ভেতরের ভয়টা, যে ভয়টা এতটাই প্রবল যে গডস এন্ড গডেসেস তাদের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তার মানে কি, যুদ্ধের একটা ছাপ কিন্তু হেকাবির মধ্যেও পড়েছে। হেকাবি, তার মধ্যেও কিন্তু আমরা যুদ্ধের ছবি দেখতে পাচ্ছি। যুদ্ধ হেকাবিকে প্রভাবিত করেছে, এবং যুদ্ধ এতটাই গুরুত্বপূর্ণ যে সে তার ছেলেকে পর্যন্ত যুদ্ধের ময়দানে ঠেলে দিচ্ছে। শুরুতেই বলছে যে ওয়াই হ্যাভ ইউ লেফট দ্য ব্রেভ কনফ্লিক্ট। প্রথমেই সে বলছে যে যুদ্ধ হচ্ছে বাইরে, তুমি কি করছো। মানে যুদ্ধ হেকাবিকে আরো একজন ব্রড মাইন্ডেড লেডিতে পরিণত করছে। থেটিসের বেলায় যেটা পুরো উল্টো, মানে ছেলের সম্মানের জন্য সে বাকি আর্মির সমস্ত সৈন্যের জীবনকে সে হুমকির মুখে ফেলে দিচ্ছে। আর এখানে হেকাবি যুদ্ধ তাকে আরো একটা ব্রড মাইন্ডেড, আরো বড় মন মানসিকতার একজন মানুষে পরিণত করছে। মানুষের সত্যিকারের চেহারা ফুটে ওঠে হচ্ছে তার ক্রাইসিস মোমেন্টে। এইভাবে আমরা চেষ্টা করব প্রতিটা ক্যারেক্টারের ডায়লগ অ্যানালিসিস থেকে ক্যারেক্টার অ্যানালিসিস করতে। ক্যারেক্টার অ্যানালিসিস করতে গিয়ে আমরা এখানে ক্লাসিক্যাল এলিমেন্টও পাবো, ক্যারেক্টারাইজেশনের উপাদানও পাবো, একই সাথে পিকচার অফ ওয়ারও পাবো। আমরা কন্টিনিউ করি। মায়ের এই কথা শোনার পর হেক্টর জবাব দিচ্ছে। এখন আমরা হেক্টরের সাইড থেকেও বেশ কিছু ইনফরমেশন পাবো। হেক্টর মিটস হেকাবি। হেক্টর মিটস হেকাবি। কন্টিনিউ হচ্ছে এর আগের স্লাইড। গ্রেট হেক্টর অফ দ্য ফ্ল্যাশিং হেলমেট রিপ্লাইড। এখন হেক্টর হেক্টর তার মাকে তার কথার জবাব দিচ্ছে। কিভাবে জবাব দিচ্ছে? মাই লেডি মাদার। ওকে, কিভাবে কথা বলছে? শুধুমাত্র বলছে না মাদার, শুধুমাত্র বলছে না মাই মাদার, বলছে মাই লেডি মাদার। মানে যথেষ্ট সম্মানের সাথে কিন্তু হেক্টর তার মায়ের সাথে কথা বলছে। হেক্টর ইজ সাফিসিয়েন্টলি রেসপেক্টফুল টুয়ার্ডস হিজ মাদার। মাকে বলছে মাই লেডি মাদার, ডোন্ট ব্রিং মি এনি ডেলিশিয়াস ওয়াইন। মা যেহেতু সুইট ওয়াইন আনার প্রস্তাব দিয়েছিল, হেক্টর বলছে আমাকে তুমি ডেলিশিয়াস ওয়াইন, সুইট ওয়াইন নিয়ে এসো না। অর ইউ উইল ডিপ্রাইভ মি অফ মাই স্ট্রেংথ। আমি যদি এখন সুইট ওয়াইন ড্রিঙ্ক করি, আমি যদি সুইট ওয়াইন পান করি, তাহলে আমি আমার শক্তি হারিয়ে ফেলবো। অ্যান্ড লিভ মি আনফিট টু ফাইট। আমি যদি এখন সুইট ওয়াইন নেই, তাহলে আমি তো, আমার স্নায়ু দুর্বল হয়ে যাবে, এবং আই উইল বি আনফিট টু ফাইট। আমি আর যুদ্ধে ফেরত যেতে পারবো না, আমি দুর্বল হয়ে যাব। অতএব ডু নট ব্রিং মি এনি ডেলিশিয়াস ওয়াইন। ঠিক আছে, তার মানে সে যথেষ্ট অ্যালার্ট। হেক্টর কিন্তু যথেষ্ট রেসপন্সিবল। এখানে হেক্টর ইজ এন রেসপন্সিবল ওয়ারিয়ার, সে একজন রেসপন্সিবল কমান্ডার অফ আর্মি। সে কিন্তু অন্য অন্য যে কেউ হলে, অ্যাকিলিস বা অ্যাগামেমনন, ওরা হলে হয়তো বা এতটা চিন্তা ভাবনা করতো না। বাট উই আর গেটিং হেক্টর more responsible, more alert than any other
fighter we have witnessed before. হেক্টর তার মাকে বলছে, do not bring me any sweet wine, otherwise I will be unfit after drinking it. ঠিক আছে, তার মানে হেক্টরকে আমরা পাচ্ছি a very responsible, very sincere commander. আরো সে বলছে, and I shrink from offering Zeus sparkling wine. I will not start my prayer with unwashed hands. আমার হাত অপবিত্র, আমার কাপড় full of filth and blood. আমার পোশাকে প্রচুর ময়লা আছে, রক্ত আছে, মানে আমি অপবিত্র। হেক্টর বলছে, my dress is not pure, lots of dirt and blood. এখন আমি যদি জিউসের উদ্দেশ্যে প্রার্থনা করি তাহলে প্রার্থনা হবে না। তার মানে সে যথেষ্ট রিলিজিয়াস। হেক্টর ইজ রিলিজিয়াস এনাফ। তার মানে হেক্টর বলছে মাই লেডি মাদার, আমরা বুঝতে পারছি সে তার মায়ের প্রতি যথেষ্ট সম্মান পোষণ করে। তারপর সে কতখানি অ্যালার্ট এন্ড সিনসিয়ার সেটা সে বলছে ডোন্ট ব্রিং মি এনি ডেলিশিয়াস ওয়াইন, তাহলে আমি আর যুদ্ধ করতে পারবো না। এর পরের লাইনে সে বলছে, I shrink from offering Zeus sparkling wine with unwashed hands. সে কতখানি রেসপেক্টফুল টুয়ার্ডস গডস, ভেরি রিলিজিয়াস। মানে হোমারের আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, চরিত্র চিত্রায়ন এতটাই চমৎকার যে প্রতিটা ডায়লগ আমাদেরকে হেল্প করবে ক্যারেক্টারটা বোঝার জন্য। ক্যারেক্টার গুলো এমন ভাবে কথা বলতে থাকবে, আপনারা যদি ডায়লগ অ্যানালিসিস করেন ক্যারেক্টার অ্যানালিসিস ইজিলি হয়ে যাবে। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। A man cannot pray to Zeus who darkens the clouds when he is bespattered with blood and filth. সে বলছে জিউসকে এরকম নোংরা পোশাকে, my dress is bespattered with blood and filth, আমার যুদ্ধের পোশাক ভর্তি শুধু রক্ত এবং নোংরা ধুলা, এই অবস্থায় আমি তো জিউসের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারি না। হেক্টর রেসপেক্টফুল এনাফ, জিউসের উদ্দেশ্যে সে যথেষ্ট সম্মান পোষণ করছে, যথেষ্ট রেসপেক্টফুল সে। এখন উপায়, জিউসের উদ্দেশ্যে তো প্রার্থনা করতে হবে। নো, ইট ইজ ইউ হু মাস্ট প্রে। সে তার মাকে রিকোয়েস্ট করছে, ডিয়ার মাদার, ইট ইজ ইউ হু মাস্ট পে, তুমিই পারো এখন প্রার্থনা করতে জিউসের উদ্দেশ্যে। এরপরে সে চমৎকার ভাবে বর্ণনা দিচ্ছে কিভাবে প্রেয়ারের আয়োজন করতে হবে, একদম ডিটেইল ডিরেকশন দিয়ে দিচ্ছে কিভাবে। আমরা এখানে পিকচার অফ লাইফ পাচ্ছি, ওদের কালচারের ছবি, ওদের রিলিজিয়াস কালচারের একটা ক্লিয়ার পিকচার আমরা পাচ্ছি। মাকে সে ডিটেইল ডিরেকশন দিচ্ছে স্টেপ বাই স্টেপ কি কি করতে হবে। সে বলছে, কালেক্ট দ্য ওল্ডার ওমেন অ্যান্ড গো উইথ অফারিংস টু দ্য টেম্পল অফ দ্য ওয়ার্ল্ড লিডার অ্যাথেনি। প্রথমে বলছে কালেক্ট দ্য ওল্ডার ওমেন, go with offering to the temple of the world leader Athene. Choose a robe, the loveliest and the biggest you can find in the house, and the one most precious to you. তোমার সবচেয়ে মূল্যবান, সবচেয়ে প্রিয় যে রোবটা আছে, রোব বলতে এটা আর কি শালের মতো আর কি, the loveliest and biggest robe you can find, the one most precious to you, and lay it on the knees of lovely haired Athene. সেটা তুমি অ্যাথেনের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করো। Promise to sacrifice in her shrine a dozen-year-old heifer that have never worked. If only she will have pity on the town and on the Trojan wives and the little children, and keep the savage spearmen and the mighty master of the rout Diomedes clear of sacred Ilium. মাকে বলছে অ্যাথেনের উদ্দেশ্যে তুমি প্রার্থনা করো যাতে ডায়োমিডিস আর বেশি সামনে না আগায়। ডায়োমিডিস সামনে আসতে থাকলে আমাদের আর্মির প্রচুর ক্ষতি হবে। ডায়োমিডিসকে আটকে রাখার জন্য হেক্টর মাকে ডিরেকশন দিচ্ছে কিভাবে অ্যাথেনের উদ্দেশ্যে স্যাক্রিফাইস প্রেয়ারের আয়োজন করতে হবে। মানে খুব চমৎকার ভাবে, খুব লুসিড ওয়েতে হেক্টর কিন্তু তার মাকে একদম ডিটেইল বর্ণনা দিচ্ছে যে এখান থেকে এখান পর্যন্ত পুরাটা, এই যে
এই পর্যন্ত পুরোটা সে ডিরেকশন দিচ্ছে কিভাবে প্রেয়ারের আয়োজন করতে হবে। আমরা এখান থেকে পাচ্ছি পিকচার অফ লাইফ। এখন এখানেও আমরা যদি স্টাডি করি আমরা কিন্তু খুঁজে পাবো বেসিক হিউম্যান ইমোশনস। হেক্টরের মধ্যে বেসিক হিউম্যান ইমোশনস, এই যে সে তার মায়ের প্রতি রেসপেক্টফুল, এটাও তো একটা ইউনিভার্সাল বেসিক হিউম্যান ইমোশন, তাই না? রেসপেক্ট টুয়ার্ডস মাদার। এরপর তার যে সিনসিয়ারিটি, ইন্টেগ্রিটি, রেসপন্সিবিলিটি, এটাও তো একটা বেসিক হিউম্যান ইমোশনস। এই যে তার দায়িত্ব, হিউম্যান ইমোশনস। এরপর সে যে অপরিষ্কার নোংরা পোশাকে জিউসের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারবে না, এই যে সেন্সটা, এটাও তো একটা বেসিক হিউম্যান ইমোশনস। সেন্স অফ পিউরিটি, এই যে, অ্যান্ড রিলিজিয়াসনেস, রেসপেক্টফুল, বিং রেসপেক্টফুল টুয়ার্ডস মাদার, বিং রিলিজিয়াস, রেসপেক্টফুল টুয়ার্ডস গডস এন্ড গডেসেস। হিউম্যান রিলেশনশিপ, মা ছেলের সম্পর্ক আমরা এখানে পাচ্ছি। অ্যাকিলিস যেমন তার মায়ের সাথে, সে যতটা সে মায়ের সাথে যতটা সে অন্যায় আবদার করে, থেটিস অ্যাকিলিসকে যেভাবে বড় করেছে, আমরা এখানে দেখতে পাই মেবি হেক্টরকে হেকাবি অন্যভাবে মানুষ করেছে। হেক্টর ইজ ভেরি ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস মাদার। থেটিস আর অ্যাকিলিসের যে সম্পর্ক, আর জি, আপনার কি মনে হয় না একটু স্ট্রিক্টলি বড় করা হয়েছে আর কি, একটু বেশি নিয়ম কানুনের মধ্যে রেখে? বেশি নিয়ম কানুন না বলে আমরা বলতে পারি প্রপার ফর্মাল এডুকেশন। অ্যাকিলিস, তাকে যতটা বেশি ইন্ডালজেন্স দেওয়া হয়েছে, যতটা বেশি প্রশ্রয় দেওয়া হয়েছে, হেক্টরকে তার তুলনায় অনেক বেশি ডিসিপ্লিনড ওয়েতে বড় করা হয়েছে। এখানে আমরা মোটামুটি বুঝতে পারি যে হেক্টর, তার ছেলে এবং মা, এই দুজনের সম্পর্ক আমরা যদি মোটামুটি বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারি যে হেক্টর কেম আউট টু বি আ জেন্টলম্যান, a perfect dependable person, responsible person। তাহলে মেবি তাকে বড় করার যে প্রক্রিয়া, দ্য প্রসেস অফ রিয়ারিং দেম আপ, এই যে অ্যাকিলিস বড় হয়েছে, হেক্টরও বড় হয়েছে, তাদের এই যে আপব্রিঙ্গিং, তাদের যে বড় করা, দ্য প্রসেস অফ রিয়ারিং হেক্টর এন্ড অ্যাকিলিস, এই দুটোর মধ্যে মেবি পার্থক্য ছিল। ডেসপারেট মাদার, থেটিস ডেসপারেট মাদার, তার ছেলেকেও আমরা পাচ্ছি ডেসপারেট, ডেসপারেট ফর গ্লোরি। আর আমরা এখানে হেকাবিকে পাচ্ছি ভেরি সিনসিয়ার, কোয়াইট, ফুল অফ ইন্টিগ্রিটি। একইভাবে আমরা হেক্টরকেও পাচ্ছি ফুল অফ রেসপন্সিবিলিটি, আ ডিপেন্ডেবল পারসন। যেমন মা তেমন ছেলে। তাহলে আমরা এখানে এটা কি বলতে পারি কিনা, এটা আপনাদের ফুড ফর থট, চিন্তা ভাবনা করতে পারেন। আমরা এখানে পিকচার অফ লাইফ পেয়েছি, ওরা কিভাবে ওদের কালচারে রিলিজিয়াস প্রেয়ারের আয়োজন করত, এবং একই সাথে দ্য পিকচার অফ ওয়ার, যুদ্ধ। এই যে সে প্রার্থনা করতে যাবে তখনও কিন্তু তার মাথার মধ্যে যুদ্ধের ছবি আছে, এই যে ব্লাড অ্যান্ড ফিল্থ। যুদ্ধ এতটাই বেশি ইনফ্লুয়েন্সিং যে আমাদের চিন্তা ভাবনার মধ্যেও কিন্তু এটা জ্ঞানে, সজ্ঞানে, অজ্ঞানে চলে আসে। হেক্টর ইজ অ্যাবাউট টু প্রে, এবং সে জিউসের উদ্দেশ্যে প্রেয়ার করতে পারছে না, কারণ তার মাথার অবচেতনে তখনও যুদ্ধ। হেক্টরের ধারণা এই যুদ্ধে যাওয়া মানে হচ্ছে অপবিত্র হয়ে যাওয়া, যুদ্ধের সাথে রক্তপাত, রক্তপাত মানেই হচ্ছে বিং ডার্টি। যুদ্ধক্ষেত্র থেকে যে ফিরবে সে সহজেই প্রার্থনা করতে পারবে না। তার মানে যুদ্ধক্ষেত্রে এমন কিছু কাজ মানুষ করবে যা তাকে নট অনলি ইন আউটসাইড বাট অলসো ইনসাইড, তাকে ভেতরেও নোংরা করে ফেলে। মানে যুদ্ধ এমন একটা পরিস্থিতি যে সাধারণ খুবই ভদ্র একজন মানুষকেও সে নোংরা মানুষে পরিণত করতে পারে। হেক্টর এখানে তাকে দেখে মনে হচ্ছে যথেষ্ট ভদ্র, যথেষ্ট নম্র, কিন্তু যুদ্ধ
মানুষকে নোংরা করে ফেলে। নট অনলি আউটসাইড, এখানে এই যে বিস্প্ল্যাটার্ড উইথ ব্লাড এন্ড ফিল্থ, শুধু কাপড়ের নোংরা ময়লা এটা হচ্ছে মেটাফোর, আসল ময়লাটা লাগে হচ্ছে মানুষের মনে। যে মানুষটাকে আমরা খুবই ভদ্র মানুষ হিসেবে চিনি, যুদ্ধের ডামাডোলের মধ্যে, যুদ্ধের হট্টগোলের মধ্যে সেই মানুষটা যেন অন্যরকম হয়ে যায়, সামওয়ান টোটালি চেঞ্জড। এই হচ্ছে পিকচার অফ ওয়ার, যুদ্ধের ছবি। ওকে, আমরা কন্টিনিউ করি। মায়ের সাথে কথা শেষ হলো, এরপর হেক্টরের সাথে কথা হচ্ছে তার বড় ভাই। হেক্টর মিটস প্যারিস। হেক্টর ফাউন্ড প্যারিস ইন হিজ বেডরুম। হেক্টর প্যারিস, হেক্টর দেখে তার বড় ভাই বেডরুমে কি করছে। সে বেডরুমে, হেক্টর ফাউন্ড প্যারিস ইন হিজ বেডরুম সিং টু হিজ সুপারব আর্মার। দেখে তার বড় ভাই খুব দামি একটা মানে আর্মার পরে আছে, ওই বর্ম, শিল্ড, যুদ্ধের পোশাক। যুদ্ধের পোশাক যেমন চকচকে যুদ্ধের পোশাক, এরকম শাইনি চকচকে একটা যুদ্ধের পোশাক পরে সে বেডরুমে বসে আছে। সে বসে বসে কি করছে? হিজ শিল্ড এন্ড বডি আর্মার and examining his curved bow. সে বেডরুমে বসে বসে কি করছে? একদম যুদ্ধের পোশাক পরে রেডি, বেডরুমে সে বসে বসে তার অস্ত্র দেখছে, তার কার্ভড বো, তার ধনুক দেখছে, তার শিল্ড দেখছে, তার বডি আর্মার কত চমৎকার সেটা সে বসে বসে দেখছে, আর নিজেই বাহ বাহ করছে, মানে নিজের ড্রেস দেখে নিজেই অবাক। While Helen sat beside him with her waiting woman. তার পাশেই বসে আছে হেলেন, and supervised their excellent work. মানে এরা সবাই অবাক হয়ে মুগ্ধ হয়ে দেখছে, কি চমৎকার তলোয়ার, কি চমৎকার শিল্ড বর্ম, কি চমৎকার শিরস্ত্রাণ, বাহ কি চমৎকার তীর ধনুক, এগুলো সে ওরা অবাক হয়ে দেখছে। এর আগে কখনো তারা অস্ত্র দেখে নাই। বাইরে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, আর প্যারিস সে বেডরুমে বসে বসে তার অস্ত্রশস্ত্র দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। এইটা দেখার পর হেক্টরের মাথায় আগুন ধরে গেল। Seeking Paris, Hector attacked him sharply. সাথে সাথে হেক্টর প্যারিসকে আক্রমণ করলো। আক্রমণ বলতে নট লিটারাল অ্যাটাক, বাট মুখে। অ্যাটাকড হিম থ্রু ডায়ালগ। কিভাবে সে আক্রমণ করছে? হেক্টর প্যারিসকে বলছে, হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং? করতেছেটা কি তুমি? হেক্টর প্যারিসকে বলছে, করোটা কি তুমি? হোয়াট আর ইউ ডুইং? করো কি? It doesn't do you much credit to sit and sulk by yourself like this. তুমি কি রাগ করে মুখ ফুলিয়ে বসে আছো? ওই যে মানুষ অনেক সময় রাগ করে এরকম মুখটুক লাল করে চুপ করে বসে থাকে না, গপ ফুলিয়ে বসে থাকে না, সেরকম প্যারিস মুখটুক ফুলিয়ে, ওই ছোট বাচ্চারা আছে না যে যদি রাগ করে তারা মুখ গোমড়া করে এক রুমের এক কোনায় বসে থাকে, ওটাকে বলে হচ্ছে সালকিং। It doesn't do you much credit to sit and sulk by yourself like this. মানে হেক্টর প্যারিসকে বলছে, তুমি কার উপর রাগ করে এই ঘরের কোনায় এরকম বসে আছো? While our men are falling in action round the town and its steep walls. আমার সৈন্যরা একের পর এক মৃত্যুবরণ করছে। আমাদের এই শহরের চারদিকে যুদ্ধ হচ্ছে। Surrounding town, there is intense fighting going on. আমাদের সৈনিকরা, একটু দাঁড়ান, স্যার আমাদের সৈনিকরা তারা ঝাঁকে ঝাঁকে মৃত্যুবরণ করছে। While our men are falling in action round the town, its steep wall, it is your fault. It is your fault this town flares with sound and fury of battle. তোমার কারণে এই যুদ্ধ। You are responsible for this 10-year long war. You are responsible for this battle. And you would be the first to quarrel with anyone else. তোমার উচিত সবার আগে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করা, আর তুমি কি করছো? You found shirking the horrors of war. You are shirking. Shirking মানে হচ্ছে অ্যাভয়েড করা। You found avoiding the horrors of war. তুমি এই যুদ্ধের যে ভয়, যুদ্ধের যে
ভীতি, সেটাকে তুমি অ্যাভয়েড করে ঘরের কোনায় লুকিয়ে আছো। ব্যাক ইনটু অ্যাকশন উইথ ইউ নাও, এক্ষুনি তুমি বাইরে যাও, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, বিফোর দ্য টাউন গোস আপ ইন ফ্লেমস। এখানে স্যার, হ্যাঁ বলেন। এটা কি সেই যুদ্ধেরই কথা হচ্ছে যেটা, সেটা কি 10 বছর ধরে চলেছিল, যেটা ওই হেলেন আসার পরে হ্যাঁ, সেই হেলেন যুদ্ধটাই চলছে। রাজ্য ছেড়ে চলে আসে? ওটা হ্যাঁ 10 বছর ধরে চলেছিল স্যার? হ্যাঁ, মূল কাহিনীতে এটা 10 বছর ধরে চলেছিল। জি এখানে প্যারিস ওয়াজ রেসপন্সিবল ফর দিস 10 year লং ওয়ার। এখানে প্যারিস তাকে মানে ধিক্কার জানাচ্ছে হেক্টর, যে তোমার উচিত সবার আগে যুদ্ধের ময়দানে যাওয়া, আর তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? তুমি তোমার বেডরুমে বসে আছো, তুমি যুদ্ধের পোশাক পরে রেডি হয়ে তুমি বেডরুমে বসে আছো। হেক্টর প্যারিসকে ধিক্কার জানাচ্ছে, তাকে অপমান করছে। তাহলে এখানে আমরা একইভাবে আমরা ডায়ালগ অ্যানালিসিস থেকে ক্যারেক্টার অ্যানালিসিস এবং একই সাথে আমরা ক্লাসিক এলিমেন্টস গুলো, আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, পিকচার অফ ওয়ার একই সাথে আমরা বের করার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই হেক্টর যথেষ্ট বিরক্ত, ভেরি অ্যানয়েড, ভেরি অ্যাংরি, ইরিটেটেড। প্যারিসকে এই অবস্থায় দেখে হেক্টর তার মেজাজ সামলাতে পারছে না। হেক্টর সে প্যারিসের কাছ থেকে এটা মোটেও আশা করেনি। প্যারিস বাইরে ভয়ঙ্কর যুদ্ধ রেখে সে বেডরুমে বসে আছে। তার মানে আমরা এখানে প্যারিসের ক্যারেক্টার সম্পর্কেও আমরা একটা আইডিয়া পাচ্ছি যে প্যারিস মোটেও অতটা কারেজিয়াস, সাহসী কোনো পুরুষ নয়। প্যারিসের মধ্যে সাহসের যথেষ্ট অভাব আছে। স্যার, প্যারিসকে কি আমরা ইম্যাচিওর বলতে পারি? আম, দেখেন, আমরা আস্তে আস্তে যাই, দেখা যাক। প্যারিস, আমরা এখানে প্যারিসের সম্পর্কে এখানে আমরা যদি পিকচার অফ ওয়ার চিন্তা করি, যুদ্ধকে প্যারিস কিভাবে দেখছে। হেক্টর বলছে, ইউ ফাউন্ড শার্কিং দ্য হররস অফ ওয়ার, ইউ আর অ্যাভয়েডিং দ্য হররস অফ ওয়ার। প্যারিস যুদ্ধের যে নিষ্ঠুরতা, ভয়াবহতা, সেটাকে সে মানে ইগনোর করছে, অবজ্ঞা করছে, মানে অ্যাভয়েড করছে। মানে প্যারিস ইজ অ্যাফ্রেড, অ্যাকচুয়ালি আলটিমেটলি প্যারিস ভীত, প্যারিস ভয় পাচ্ছে। সে যুদ্ধের ভয়াবহতায় নিজের সাহসকে সে ধরে রাখতে পারছে না, সে ভয় পাচ্ছে। এবং প্যারিস, আমরা তার মধ্যে সাহসিকতার যথেষ্ট অভাব পাচ্ছি। প্যারিস ইজ আ কাওয়ার্ড। প্যারিসকে আমরা সেলফিশ হিসেবেও পাচ্ছি এখানে। ওর জন্য বাইরে যুদ্ধ হচ্ছে অথচ ও ভেতরে বসে আছে। সেলফিশ, শুধুমাত্র নিজের কথাই চিন্তা করছে। একই সাথে আমরা দুই ভাইয়ের সম্পর্কটা দেখতে পাচ্ছি যে হেক্টর প্যারিসকে এখানে প্যারিসের কাছ থেকে কিন্তু সে তারপরেও আশা করছে, ঠিক আছে। সে বলছে ব্যাক ইনটু অ্যাকশন উইথ ইউ নাও বিফোর দ্য টাউন গোজ আপ ইন ফ্লেমস। মানে হেক্টর প্যারিসকে কিন্তু তারপরেও মানে যথেষ্ট ভদ্রভাবে যুদ্ধে যাওয়ার জন্য তাগাদা দিচ্ছে। মানে ভাই ভাইকে কিন্তু এখানে ঠিকই সম্মান দিচ্ছে। এমন না যে প্যারিসের প্রতি তার একদম কোনো আশা ভরসা, সব আশা ভরসা শেষ। প্যারিসের কাছ থেকে আশা করছে যে প্যারিস উইল রিটার্ন টু ব্যাটলফিল্ড যত তাড়াতাড়ি সম্ভব। স্যার মানে এখানে যে প্যারিস ভাই তো ভাইয়ের যে সম্পর্ক, স্যার প্যারিস তো হেক্টরের বড় ভাই, তাই না? হ্যাঁ, এখানে যে সম্পর্কটা, ভাই ভাইয়ের সম্পর্কটা, আর হেক্টর এত কিছুর পরেও প্যারিসের প্রতি সে রেসপেক্টফুল, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং হেক্টর যদিও সে বিরক্ত, কিন্তু তারপরেও সে কিন্তু, হেক্টর ইজ কন্ট্রোলিং হিজ অ্যাঙ্গার, সে কিন্তু তার বিরক্তিটা, রাগটা কিন্তু যথেষ্ট কন্ট্রোল করছে এবং তাকে সে ভালোভাবেই বোঝানোর চেষ্টা করছে। এখানে আমরা কোনো বেয়াদবি আমরা লক্ষ্য করছি না, যা কিছু বলছে সবকিছু প্রপার ওয়েতেই বলছে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং, ইট ডাজন্ট ডু মাচ ক্রেডিট টু সিট এন্ড সাল্ক। তারপর বলছে, ইট ইজ ইউর ফল্ট, দিস টাউন ফ্লেয়ার্স উইথ সাউন্ড অ্যান্ড ফিউরি অফ ব্যাটল and you would be the first to quarrel with। মানে এখানে হেক্টর
সে যথেষ্ট ভদ্রতার সাথে তার ভাইয়ের সাথে কথা বলছে, যদিও এখানে তার বিরক্তিটা মানে খুবই এভিডেন্ট। এবং হেক্টর যে ভাবে তার বড় ভাইয়ের সাথে কথা বলছে, আমরা এখানে কিন্তু হেক্টরের ক্যারেক্টার সম্পর্কেও একটা আইডিয়া পাচ্ছি, প্যারিস সম্পর্কে তো পাচ্ছি, হেক্টরের সম্পর্কেও একটা আইডিয়া পাচ্ছি। মানে হেক্টর মানে সে রাগ নিজের রাগকে সে যথেষ্ট ভালোভাবে কন্ট্রোল করতে পারে, এবং ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট হেক্টর নোজ হাউ টু স্পিক, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে। এখানে যুদ্ধের ছবিও কিন্তু আমরা পাচ্ছি। যুদ্ধের ছবি কোথায় পাচ্ছি? এই যে while our men are falling in action round the town and its steep walls, যুদ্ধে এই যে সাধারণ সৈনিক তারা সারিতে সারিতে মৃত্যুবরণ করছে চারদিকে। তারপর এখানে সে বলছে flares with sound and fury of battle, আমরা যেন হেক্টরের ডায়লগ শুনতে শুনতে আমাদের কানে সেই যুদ্ধের ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। তারপর লাস্ট পার্টে আমরা দেখছি বিফোর দ্য টাউন গোজ আপ ইন ফ্লেমস, মানে এইভাবে চলতে থাকলে ট্রয় নগরী, দ্য সিটি অফ ইলিয়াম উইল গো আপ ইন ফ্লেমস, উইল বি ডেস্ট্রয়েড। আমরা এখন পরেরটাতে যাই। এই যে প্যারিসকে এইভাবে বললো, প্যারিস কি বলছে? গড লাইক প্যারিস রিপ্লাইড, প্যারিস কি বলছে? বড় ভাইকে যদি ছোট ভাই এভাবে বলে তাহলে বড় ভাইয়ের কি করা? তাকে মুখের উপরে কিছু একটা কথা শুনিয়ে দেওয়া উচিত। কিন্তু এমন একটা খোঁচা শোনার পর প্যারিস কিভাবে কথা বলছে আমরা একটু দেখি। গড লাইক প্যারিস রিপ্লাইড, হেক্টর ইয়োর টনস আর জাস্টিফাইড। এত কিছু শোনার পরেও বড় ভাই ছোট ভাইয়ের এই কথাগুলো হজম করে নিচ্ছে। হেক্টর ইয়োর টনস আর জাস্টিফাইড, প্রিয় ভাই হেক্টর তুমি যা বলছো ঠিকই বলছো, ন্যায্য কথা। নাথিং মোর দেন হোয়াট আই ডিজার্ভ, বলছে আরে তুমি যা বলছো এটা তো আমি ডিজার্ভ করি। ঠিক আছে, মানে প্যারিস সে কথাগুলো দিব্যি হজম করে নিচ্ছে। মানে তার মধ্যে কি আসলে ওই গাটসটা নাই কথা মুখের উপর ফিরিয়ে দেওয়ার, নাকি তার কথা বলার মতো কোনো অপশনই আর নাই? এরপর কি বলছে? আমার কাছে মনে হয় তার ঠিক মতো কথা বোঝারই ইয়া নেই। এই জন্যই আমি ইম্যাচুর বললাম স্যার। এখানে প্যারিস বলছে বাট লেট মি সে সামথিং, আচ্ছা ঠিক আছে তুমি যা বলছো সবই ঠিক আছে, আমি যেটা ডিজার্ভ করি তুমি আমাকে তাই বলছো, কিন্তু আমি একটু কথা বলি, আমার কথাটা শোনো। বাট লেট মি সে সামথিং এন্ড ইউ লিসেন এন্ড পে অ্যাটেনশন টু, আমার কথা একটু মন দিয়ে শোনো প্লিজ। আই এম নট সালকিং, আমি এখানে রাগ করে বসে নাই, আমি কেন রাগ করব? আই হ্যাভ নো গ্রাজ এগেইনস্ট দ্য ট্রোজানস, আমি কার বিরুদ্ধে রাগ করব? এরা সবাই আমার জন্য যুদ্ধ করছে, আমি এই ট্রোজানদের বিরুদ্ধে কেন রাগ করব? তাহলে আমি কি করছি ভিতরে? বাট আই কেম এন্ড স্যাট ডাউন ইন মাই রুম, আমি আমার রুমে একা একা বসে আছি। টু ওয়ালো ইন মাই গ্রিফ, আমার মনে অনেক কষ্ট, আমার অনেক কষ্ট লাগতেছে, এই জন্য আমি আমার রুমে এসে একটু বসে আছি। প্যারিস বলছে, প্যারিস কেন বেডরুমে বসে আছে? কারণ তার মনের ভেতরে কষ্ট, সে মন খারাপ করে বসে আছে। মানে এই কথাটাও প্যারিস মুখ ফুটে বলে ফেললো। সে বলছে এক্সকিউজটা খুব লেম ছিল স্যার। খুবই লেম, আমি আমার রুমে বসে আছি টু ওয়ালো ইন মাই গ্রিফ, আমার মনে অনেক কষ্ট, তো এই জন্য আমি যুদ্ধ বাদ দিয়ে আমার রুমের ভেতরে বসে আছি। আচ্ছা যাই হোক, বল ফেলছে তো বলেই ফেলছে। হাউএভার, যদিও মাই ওয়াইফ হ্যাজ জাস্ট বিন জেন্টলি আর্জিং মি, কিন্তু আমার ওয়াইফ তো আমাকে ধাক্কাচ্ছে টু রিটার্ন টু দ্য ফ্রন্ট। হেলেন নাকি ওকে ধাক্কাচ্ছে, ও তো এমনিতে যাইতো না, কিন্তু ওর ওয়াইফ ওকে ধাক্কাচ্ছে। মাই ওয়াইফ হ্যাজ জাস্ট বিন জেন্টলি আর্জিং মি টু রিটার্ন টু দ্য ফ্রন্ট, আমার বউ তো আমাকে ধাক্কাচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য, এই তুমি ঘরের ভিতরে কি করো, যুদ্ধে যাও। এন্ড আই থিংক শি ইজ রাইট, যদি কাগজ কলম থাকলে লিখে রাখেন। প্যারিস বলছে আই থিংক মাই ওয়াইফ ইজ রাইট। মানে প্যারিস কি ধরনের পুরুষ তার একটা চমৎকার এখানে সিম্বল আমরা পাচ্ছি, একটা ইঙ্গিত পাচ্ছি। মানে সে মন খারাপ করে ভেতরে বসে আছে, সে এতই মন খারাপ সে যুদ্ধ করতে পারছে না, এবং তার ওয়াইফ তাকে ধাক্কাচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য, এবং তার ধারণা হিজ ওয়াইফ ইজ রাইট। আমরা মোটামুটি প্যারিসের ডায়ালগের মধ্য দিয়ে সে কেমন ধরনের মানুষ তার একটা বর্ণনা আমরা পাচ্ছি।
victory switches from one man to another. আচ্ছা যাই হোক, এরপরে সে বলছে আরে যুদ্ধে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে, এখন ওর জয়ের সম্ভাবনা বেশি, এক মুহূর্ত পরেই হয়তো বিপরীত পক্ষে জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। ভিক্টরি সুইচেস ফ্রম ওয়ান ম্যান টু অ্যানাদার, সো গিভ মি এ মোমেন্ট, আমাকে আরেকটু সময় দাও, while I arm for battle। সে আরো রেডি হবে, এমনিতে তো সে পারফেক্টলি রেডি, সে নাকি আরো রেডি হবে, সে নাকি এখনো রেডি হয় নাই এখনো। প্যারিস হেক্টরকে বলছে গিভ মি এ মোমেন্ট while I arm for battle, আমি এক্ষুনি রেডি, আর একটু রেডি বাকি, আমি রেডি হয়ে নিচ্ছি, or else go on ahead and I will follow, তুমি যাও আমি আসতেছি, I soon catch you up, আমি তোমাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। মানে প্যারিস যে টালবাহানা করছে, ও যে প্রোক্রাস্টিনেট করছে, তার কিন্তু আমরা একটা এখানে সংকেত পাচ্ছি। প্যারিস মানে আমরা তাকে কিভাবে পাচ্ছি, প্যারিস যে একজন কাপুরুষ, তার তো একটা সংকেত আমরা একটু আগেই পেয়েছি। আরেকটা জিনিস পাচ্ছি, প্যারিসের মনে হয় মেরুদণ্ডের অভাব আছে, ব্যাকবোন নাই, গাটস যথেষ্ট কম। হেক্টর যে কথা, তার অনেক দুঃখ, সেজন্য সে যুদ্ধ করতে পারতেছে না, তার দুঃখ এতটাই বেশি সে যুদ্ধ করতে অক্ষম। তারপর সে বলছে তার ওয়াইফ তাকে ধাক্কাচ্ছে যুদ্ধে ফিরে যাওয়ার জন্য, এবং তার ওয়াইফ ইজ রাইট। স্যার অনেস্টলি বলতে প্যারিস, হিটলের জন্য খারাপ লাগতেছে। হ্যাঁ কার জন্য বললাম যে আমার হেক্টরের জন্য খারাপ লাগতেছে, যে হেক্টরের জন্য খারাপ লাগতেছে যে প্যারিসের মধ্যে একটা বড় হয়ে পাইছে। সেটা তো হ্যাঁ, সেটা তো বটেই, সেটা তো বটেই। মানে প্যারিস নট অনলি এ কাওয়ার্ড, সে প্রোক্রাস্টিনেট করছে এবং সে আলটিমেটলি লায়াবিলিটি টুয়ার্ডস হেক্টর, হেক্টরের বড় ভাই নামে সে একজন বোঝা। এখন এই কথা শোনার পর, প্যারিসের এরকম লেম এক্সকিউজ শোনার পর, মানে হেক্টর হচ্ছে স্পিচলেস। সো হি স্পোক, বাট হেক্টর অফ দ্য ফ্ল্যাশিং হেলমেট মেড নো রিপ্লাই। এই কথা শোনার পর হেক্টর আর কিছু বলার নাই। এখন এই পার্টটা যদি আমরা ভালোভাবে অ্যানালাইজ করি, তাহলে কিন্তু প্যারিস কি ধরনের মানুষ সেটা কিন্তু আমরা মোটামুটি পেয়ে যাই। ডায়ালগ অ্যানালিসিস থেকে ক্যারেক্টার অ্যানালিসিস, ক্যারেক্টার অ্যানালিসিস করতে করতে আমরা পেয়ে যাচ্ছি বেসিক হিউম্যান ইমোশনস। অবভিয়াসলি প্যারিস ইজ এক্সট্রিমলি অ্যাফ্রেড, খুবই ভয় পাচ্ছে সে, এবং তার মধ্যে সাহসের যথেষ্ট অভাব আছে, সেলফিশ, লেজি। এখানে আমরা তার সাথে তার ওয়াইফের সম্পর্কের একটা হালকা ছবি পাচ্ছি, একটু পরে সেটা আরো ক্লিয়ার হবে। এবং যুদ্ধের ভয়াবহতায় প্যারিসের যে আসল ছবিটা বের হয়ে আসছে সেটা আমরা পাচ্ছি। আমরা কন্টিনিউ করি। হেক্টর মিটস হেলেন, হেলেনের সাথে এখন কথা হচ্ছে হেক্টরের। হেলেন কিভাবে বলছে আমরা দেখি। হেলেন নাও ওয়ার্মলি অ্যাড্রেসড হেক্টর, হেলেনের সামনেই তো দেখছে হেক্টর প্রচন্ড বিরক্ত, এতটাই বিরক্ত যে হেক্টর আর কিছু বলছে না প্যারিসকে। তখন হেলেন ওকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। হেলেন নাও ওয়ার্মলি অ্যাড্রেসড হেক্টর, মাই ব্রাদার ইন ল, হোয়াট এ কোল্ড ইভিল মাইন্ডেড স্লাট আই অ্যাম। হেলেন নিজেই নিজেকে গালি দিচ্ছে, বলছে হোয়াট এ কোল্ড ইভিল মাইন্ডেড স্লাট আই অ্যাম, আমি কতটা আমি কতটা ভয়ঙ্কর, আমি কতটা ইভিল পারসন। হাউ আই উইশ দ্যাট অন দ্য ডে when my mother bore me the storm fin had swept me off into the mountains or into the waves of the sounding sea to be overwhelmed before all this could happen। এটুকুর মানে কি? এটুকুর মানে হচ্ছে হেলেন আক্ষেপ করছে, হাহুতাশ করছে, কেন আমি জন্মগ্রহণ করার সাথে সাথেই মরে গেলাম না, কেন আমি জন্মানোর সাথে সাথেই মরে গেলাম না, তাহলে তো আমার এই দিন দেখতে হতো না। কতটা চিপ কথাবার্তা। হেলেন বলছে আমি কেন জন্মানোর সাথে সাথে মৃত্যুবরণ করলাম না। And next to that, since the gods have ordained things to this evil, এইটা বলার পর সে কি বলছে, কাগজ কলম থাকলে লিখে রাখেন, I wish I had found a better husband, ইস আমার যদি একটা ভালো হাজবেন্ড থাকতো,
কার সামনে বলছে? প্যারিসের সামনে হেলেন হেক্টরকে বলছে, আই উইশ আই হ্যাড ফাউন্ড আ বেটার হাজব্যান্ড। প্যারিসের তো তখনই মরে যাওয়া উচিত এই কথাটা শোনার পর। হেলেন তার হাজবেন্ডের মুখের উপর বলছে যে আই উইশ আই হ্যাড ফাউন্ড এ বেটার হাজব্যান্ড, one with some feelings for the anger and contempt that his fellow man had for him. But as it is, সে কি বলছে? This husband of mine hasn't a brain in his head and never will. বলছে আমার এই গুণধর স্বামী, তার মাথায় কোনো মগজ নাই, কোনোদিন হবেও না। কতখানি অপমানজনক একজন হাজবেন্ডের জন্য। হেলেন তার দেবরকে বলছে যে আমার এই হাজবেন্ড দিয়ে কোনো কাজের না, আমার নাও আই নিড আ বেটার হাজবেন্ড। মানে আফটার 10 ইয়ার্স, 10 বছর পর এখন হেলেন বুঝতে পেরেছে ভালোভাবেই যে প্যারিসকে দিয়ে তার হবে না। নাও হেলেন নিডস আ বেটার হাজবেন্ড। এই জন্য একদম হাজবেন্ডের মুখের সামনে, আড়ালেও না, একদম মুখের সামনে বলে দিচ্ছে যে দিস হাজবেন্ড অফ মাইন্ড হ্যাজন্ট এ ব্রেইন ইন হিজ হেড, এর মাথায় কোনো ঘিলু নাই, কোনোদিন হবেও না। এরপর সে বলছে আই উইশ আই হ্যাড ফাউন্ড এ বেটার হাজবেন্ড। মানে কি? মানে হচ্ছে হেলেন তার হাজবেন্ডের সামনে তার ব্রাদার ইন লর সাথে ফ্লার্টিং করছে, একদম ওপেন ফ্লার্টিং, এবং প্যারিস কিছুই বলছে না। কতখানি ব্যাকবোনলেস হলে এরকম সিচুয়েশন হতে পারে। বাট কাম ইন নাও মাই ডিয়ার ব্রাদার ইন ল, আমার আদরের দেবর, সিট ডাউন অন দিস চেয়ার, তুমি এই চেয়ারে বসো। মানে হেলেন হেক্টরকে আদর করে চেয়ারে বসাতে চাচ্ছে ওর পাশে। No one in Troy bears a greater burden of responsibility for the fighting than you. ইস, তোমার তোমার কত দায়িত্ব, তোমার তো বিন্দু মাত্র বিশ্রাম নেয়ার সময় নেই। ইস, তোমার কত কষ্ট, তোমার কত দায়িত্ব, তুমি একটু এখানে বসো তো আমার পাশে, একটু আরাম করো। মানে হেক্টরকে হেলেন খুব আদর করার চেষ্টা করছে কথা দিয়ে। and all because of me, slut that I am. সবকিছুর জন্য আমি দায়ী। ইস, তোমাদের কত কষ্ট এবং কষ্টের জন্য আমিই দায়ী। and Paris is blind folly, এই আমি দায়ী আর এই যে এই গাধাটা দায়ী। প্যারিসকে বলছে জিউস surely has an evil end in store for us. আবার সে বলছে জিউস যে আমাদের কপালে কি লিখে রেখেছে কে জানে, intending us to figure in the songs of people yet unborn. কি যে হবে ভবিষ্যতের কথা জিউসই জানে। স্যার জিউস কি মেইন গড গ্রিক মিথোলজি? হ্যাঁ 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 হ্যাঁ, সুপ্রিম কিং, কিং অফ দ্য গডস এন্ড গডেসেস। আচ্ছা, এখানে তাহলে আমরা হেলেনের ডায়লগ অ্যানালিসিস এর মাধ্যমে তার ক্যারেক্টার অ্যানালিসিস পেয়ে যাচ্ছি, সে কি ধরনের মানুষ আমরা সেটা পেয়ে যাচ্ছি। মানে হোমার যেভাবে হেলেনকে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন মোটেও সেটা পজিটিভ লাইট না। হেলেন ইজ অলসো পোর্ট্রেড অ্যাজ এ উইক মাইন্ডেড ক্যারেক্টার। মানে যেরকম প্যারিস সেরকম হেলেন, একদম রতনে রতন চেনে আর কি। এবং এই হেলেন এখন আর প্যারিসকে দিয়ে তার হচ্ছে না, এখন হেলেন ফ্লার্ট করতে যাচ্ছে হেক্টরের সাথে, এবং সে ওপেনলি তার হাজবেন্ডকে অপমান করছে এবং তার ব্রাদার ইন ল হেক্টরের সাথে সে ইনভলভ হওয়ার চেষ্টা করছে। এখানে আমরা বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি, এখানেও আমরা বেসিক হিউম্যান ইমোশনস খুঁজে পাবো। এবং এইখানে প্যারিসের সাথে হেলেনের সম্পর্কটা কেমন, তাদের যে সম্পর্কটা এখন আর নাই আগের মতো, তাদের যে সম্পর্কটা, দিস ইজ আ ফেক রিলেশনশিপ বিটুইন হেলেন এন্ড প্যারিস, দিস ইজ আ ফেক রিলেশনশিপ, জাস্ট নামে মাত্র হাজবেন্ড ওয়াইফ এরা, এদের সম্পর্কের কোনো টান আর অবশিষ্ট নাই। এবং এখানেও আমরা একটা পিকচার অফ লাইফ পাচ্ছি, যেভাবে হেলেন ইজ ফ্লার্টিং উইথ হেক্টর ইন ফ্রন্ট অফ হাজবেন্ড, এটাও কিন্তু একটা জীবনের ছবি, আমাদের কিন্তু এগুলো ভুলে গেলে চলবে না। এবং যুদ্ধের ছাপ কিন্তু এখানেও আছে। মানে হেলেন কিন্তু নিজেকে সরাসরি দায়ী করছে, দায়ী করেই কিন্তু কথা শেষ। হেলেন
নিজেকে দায়ী করছে। সে বলছে হোয়াট ইন ইভিল মাইন্ডেড স্লাট আই এম, আমি কেন মরে গেলাম না। তারপরে আর কোনো খবর নাই, আবার সে বলছে সবকিছুর জন্য সে দায়ী, আবার যা তাই। মানে হেলেন সে কিন্তু যে সহানুভূতি প্রকাশ করছে এটা কিন্তু বাইরে বাইরে, এটাতে কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে সারফেস লেভেলের সিম্প্যাথি, নট আ রিয়েল এমপ্যাথি। হেলেন খুবই মানে একদম লোক দেখানো সহানুভূতি দেখাচ্ছে, আসলে কিন্তু সে ফিল করছে না। হেলেন যদি ফিল করতো সত্যি সত্যি তাহলে হয়তো সে এভাবে বলতো না। হেলেন অ্যাকচুয়ালি ডাজ নট কেয়ার, জাস্ট লাইক প্যারিস, যেমন প্যারিস তেমন হেলেন। এরা দুজনেই উইক, দুজনেই কাওয়ার্ড, দুজনেই সেলফিশ। দে অ্যাকচুয়ালি ডিজার্ভ ইচ আদার, এবং এদের সম্পর্কটাও তেমন, জাস্ট নামে মাত্র সম্পর্ক। এরপর হেক্টরের জবাবটা কি ছিল হেলেনের দিকে? হেক্টর জবাব দিচ্ছে, হেলেন ইউ আর ভেরি কাইন্ড বাট ডোন্ট আস্ক মি টু সিট ডাউন। কিভাবে বলছে খেয়াল করেন, কতখানি প্রবল ভাবে সে হেলেনকে রিফিউজ করে দিচ্ছে। হেলেন ডোন্ট আস্ক মি টু সিট ডাউন, আমাকে তুমি বসতে বলবে না। এখানে আপনি টোনটা খেয়াল করেন, হেক্টর ইজ ভেরি অ্যানয়েড উইথ বোথ হেলেন অ্যান্ড প্যারিস। এই জন্য হেলেনকে বলছে আমাকে বসতে বলবে না, ডোন্ট আস্ক মি টু সিট ডাউন। ঠিক আছে, এখানে একটা হিডেন কন্টেম্পট কিন্তু আছে, হেক্টর কিন্তু হেলেনের প্রতি যথেষ্ট বিরক্ত, এখানে কিন্তু লুকানো আছে। ডোন্ট আস্ক মি টু সিট ডাউন, আমাকে বসতেও বলবে না। ইউ উইল নট পারসুয়েড মি, কাগজ কলম থাকলে লিখে রাখেন। হেক্টর হেলেনকে বলছে ইউ উইল নট পারসুয়েড মি। এখানে কিন্তু বলে নাই যে ইউ ক্যানট পারসুয়েড মি, তাহলে সেটা চ্যালেঞ্জ হয়ে যাবে। প্লিজ ডু নট পারসুয়েড মি, তাহলে সেটা উইক। এখানে সে সরাসরি বলছে যে ইউ উইল নট পারসুয়েড মি, ফুল স্টপ ইজ হিয়ার। মানে ওর যত অ্যাডভান্সমেন্ট আছে, হেলেনের যত আছে আর কি, ফ্লার্টিং, সে একদম ফুল স্টপ দিয়ে দিচ্ছে হেক্টর। মানে হেক্টর কিভাবে দ্য মোস্ট বিউটিফুল লেডি তার সাথে কথা বলছে, মানে হেক্টরের ক্যারেক্টার কতখানি স্ট্রং আমরা এখান থেকে বুঝতে পারি। সরি, হেক্টর তার যে মানসিক মেন্টাল স্ট্রেংথ, ক্যারেক্টার স্ট্রেংথ, ও যে কতখানি সলিড ক্যারেক্টারের অধিকারী তা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। মানে একদম সরাসরি সে হেলেনকে ফুল স্টপ দিয়ে দিচ্ছে। মানে হেক্টর তার ক্যারেক্টার স্ট্রেংথ কতখানি আমরা এখানে তা বুঝতে পারি। ওকে, এখন হেক্টর তার ওয়াইফের সাথে দেখা করতে যাচ্ছে। হেক্টর মিটস অ্যান্ড্রোম্যাকি। আমরা আমাদের ক্লাসের থার্ড পার্টে চলে এসেছি। হেক্টর কার সাথে কথা বলছে? তার ওয়াইফ অ্যান্ড্রোম্যাকির সাথে কথা বলছে। অ্যান্ড্রোম্যাকি নামের বানানটা একটু জটিল, আপনারা একটু সাবধানে দেখে নেন। বানানটা হচ্ছে স্পেলিং AND RO, অ্যান্ড্রো, MACHE, ম্যাকি, অ্যান্ড্রোম্যাকি। অ্যান্ড্রোম্যাকি কি বলছে একইভাবে আমরা যাব কিন্তু ডায়ালগ অ্যানালিসিস থেকে ক্যারেক্টার অ্যানালিসিস। ক্যারেক্টার অ্যানালিসিস করতে করতে আমরা ক্লাসিক এলিমেন্টও পাবো, আর্ট অফ ক্যারেক্টারাইজেশন সম্পর্কেও আইডিয়া পাবো, একইভাবে আমরা পিকচার অফ ওয়ার, যুদ্ধের ছবিটাও পাবো। অ্যান্ড্রোম্যাকি bursting into tears went up to him, কার কাছে গেল? হেক্টরের কাছে গেল। put her hand in his and said, Hector, you are possessed. হেক্টরকে বলছে, হেক্টর ইউ আর পজেসড। পজেসড বলতে যখন কাউকে ভূতে ধরে বা জিনে ধরে, যখন সে অস্বাভাবিক আচরণ করে তখন বলা হয় ইউ আর পজেসড। মানে হেক্টর যে কাজ করছে এটা হেক্টরের জীবনের জন্য ঝুঁকি, কিন্তু হেক্টরের তার সেই দিকে কোনো খেয়াল নেই। হেক্টর বলছে, হেক্টর ইউ আর পজেসড, দিস ডিটারমিনেশন অফ ইয়োর্স উইল বি দ্য ডেথ অফ ইউ। তুমি যেভাবে ওপেনলি যুদ্ধে যাচ্ছ, যে কোনো সময় তুমি মৃত্যুবরণ করবে। You have no pity on your little boy or your luckless wife.
তোমার ছেলের প্রতি, তোমার ওয়াইফ, তোমার স্ত্রীর প্রতি তোমার বিন্দুমাত্র কোনো মনোযোগ নাই। হু উইল সুন বি ইউর উইডো, তোমার ওয়াইফ খুব দ্রুত সে বিধবা হয়ে যাবে। when the Greeks kill you in a must attack, যে কোনো মুহূর্তে গ্রিকরা দল বেঁধে তোমাকে আক্রমণ করবে এবং আমি তোমাকে হারিয়ে ফেলবো। and when I lose you I might as well be dead, তুমি যখন, আমি যখন তোমাকে হারাবো সাথে সাথে আমিও যেন মরে যাই। মানে কতখানি ডিপ অ্যাটাচমেন্ট অ্যান্ড্রোম্যাকির সাথে হেক্টরের। অ্যান্ড্রোম্যাকি বলছে তুমি, তোমাকে যদি হারাই সাথে সাথে যেন আমিও মৃত্যুবরণ করি। মানে আইডিয়াল রিলেশনশিপ দ্যাট শুড বি বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তারপর বলছে দেয়ার উইল বি নো কমফোর্ট লেফট ওয়েন ইউ হ্যাভ মেট ইউর এন্ড, নাথিং বাট গ্রিফ, আমি যদি তোমাকে হারাই আমার জন্য দুঃখ ছাড়া কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। মানে অ্যান্ড্রোম্যাকি তার মধ্যে সে কতখানি ডেসপারেট। অ্যান্ড্রোম্যাকিকে আমরা একজন টিপিক্যাল আইডিয়াল হাউস ওয়াইফ হিসেবে পাচ্ছি, আর টিপিক্যাল হাউস ওয়াইফ হু ইজ ডেসপারেট, হাজবেন্ডের জন্য সে ডেসপারেট। হেক্টরের মাকে আমরা পেয়েছিলাম কিন্তু সে যথেষ্ট মানে ওপেন মাইন্ডেড, এবং তার ছেলের নিরাপত্তাই কিন্তু তার কাছে শেষ কথা ছিল না, তার কাছে দেশের মানুষের নিরাপত্তাই শেষ ছিল। মানে দুইটাই গুরুত্বপূর্ণ, ছেলের জীবনও গুরুত্বপূর্ণ, একই সাথে দেশের মানুষের জীবনও গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এখানে অ্যান্ড্রোম্যাকিকে পাচ্ছি আ ডেসপারেট হাউস ওয়াইফ, আ ডেসপারেট ওয়াইফ। কেন, তার কারণটা কি? তার কারণ আমরা এর পরে পাচ্ছি। কি বলছে অ্যান্ড্রোম্যাকি? বলছে and I have no father or lady mother either, বলছে আমার কোনো বাবা, আমার বাবা মা কেউই বেঁচে নেই। My father Aetion fell to godlike Achilles when he sacked our welcoming town, Sicilian thief. আমার বাবাকে কে হত্যা করেছে? অ্যাকিলিস। অ্যাকিলিস killed my father. কে বলছে? অ্যান্ড্রোম্যাকি বলছে। কাকে বলছে? হেক্টরকে বলছে। কি বলছে? Achilles killed my father. My father Aetion was killed by Achilles. I had 7 brothers too at home. অ্যান্ড্রোম্যাকির ছিল 7 ভাই। In one day all of them went down into Hades. Godlike swift-footed Achilles killed them all. তার 7 ভাই, 7 ভাইকে কে হত্যা করেছে? অ্যাকিলিস। ভালো করে খেয়াল করেন, অ্যান্ড্রোম্যাকির বাবাকেও হত্যা করেছে অ্যাকিলিস, তার 7 ভাই, 7 ভাইকেও হত্যা করেছে কে? অ্যাকিলিস। Andromache continue. As for my mother, who ruled in Thebe under woods of Mount Placus, Achilles brought her here with the rest of his spoil. এমনকি মাকে ধরে নিয়ে এসেছিল কে? অ্যাকিলিস। But freed her for an immense ransom. মানে এখানে এখানে বলতে চাচ্ছে যে অ্যাকিলিস একাই অ্যান্ড্রোম্যাকির ওই যে বাবা মা ভাই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তাহলে অ্যান্ড্রোম্যাকির মনের মধ্যে ভয় থাকবে না? অ্যান্ড্রোম্যাকি তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, 7 ভাইকে হারিয়েছে, সবের পিছনে ছিল অ্যাকিলিস। এবং আমরা এটাও জানি যে হেক্টর উইল অলসো বি কিলড বাই নান আদার দেন অ্যাকিলিস। এত ভয় পাওয়ার পর অ্যান্ড্রোম্যাকি কিভাবে সুস্থির থাকবে? সেই জন্য অ্যান্ড্রোম্যাকিকে আমরা পাচ্ছি ভেরি অ্যাফ্রেড, খুবই ভয়ার্ত, অনেক বেশি ভীত, and desperate. So Hector, you are father and mother and brother to me. হেক্টরকে বলছে তুমি আমার বাবা, তুমি মা, তুমি আমার ভাই, as well as my strong husband. অল্প ছোট্ট একটা ডায়লগের মাধ্যমে টিপিক্যাল হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কেমন হওয়া উচিত, হোয়াট শুড বি দ্য আইডিয়াল হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, তার কিন্তু একটা অল্প কথায় চমৎকার একটা বর্ণনা আছে। ওয়াইফের কাছে হাজব্যান্ড কি হিসেবে হবে? এমন হবে যে হাজব্যান্ড উইল বি ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড ব্রাদার as well as strong husband. হেক্টর এন্ড অ্যান্ড্রোম্যাকি ওদের সম্পর্কটা কেমন ছিল আমরা যদি তুলনা করি, একদিকে হচ্ছে প্যারিস হেলেনের সম্পর্ক, আরেকদিকে হচ্ছে হেক্টর অ্যান্ড্রোম্যাকির সম্পর্ক। প্যারিস হেলেনের সম্পর্কটা একটা ফেক রিলেশনশিপ, নামে মাত্র, যার কোনো গভীরতা নাই। আর হেক্টর অ্যান্ড্রোম্যাকি তাদের সম্পর্কটা আমরা পাচ্ছি ডিপ, ইন্টেন্স, টিপিক্যাল আইডিয়াল রিলেশনশিপ। তারপর সে বলছে হ্যাভ
pity on me now. Stay here on the tower and don't make your boy an orphan and your wife a widow. বলছে যে you do not have to leave the palace. ওয়াইফ তার হাজবেন্ডকে বলছে, অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে বলছে, it is not necessary for you to go into battle. You are the prince. You are the supreme commander of Trojan army. কি দরকার তোমার সামনে গিয়ে যুদ্ধ করার? তুমি পেছন থেকে ডিরেকশন দাও, যেটা করে অ্যাগামেমনন যেমন করে। অ্যাগামেমনন পেছন থেকে ডিরেকশন দেয়, আর হেক্টর সে কি করে? সে সামনে গিয়ে যুদ্ধ করে। সেই জন্য অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে বলছে যে তোমার তো কোনো ঠেকা নাই সামনে গিয়ে যুদ্ধ করার। You don't have that obligation to go in front line and fight there. You should stay behind. পিছনে থেকে তুমি ডিরেকশন দাও। Rally the Trojans by the fig tree here. এখান থেকে এই প্যালেসে বসে তুমি ওদেরকে ডিরেকশন দাও। Where all wall is easiest to scale and the town most open to attack. এখান থেকে তুমি চমৎকার একটা ছবি পাবে, তুমি আরো ভালোভাবে যুদ্ধটা পরিচালনা করতে পারবে। মানে পিকচার অফ ওয়ার, এখানে যুদ্ধের ট্যাকটিক্স। অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে যুদ্ধ শিখাচ্ছে, কিন্তু হেক্টর তো অলরেডি এটা জানে। হেক্টর অলরেডি নোজ ইট। তারপরেও অ্যান্ড্রোম্যাকি তো ডেসপারেট। আমরা এখানে বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি। অ্যান্ড্রোম্যাকি ইজ এক্সট্রিমলি ওয়ারিড, অ্যাফ্রেড, ডেসপারেট। এবং তাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক ভেরি ডিপ অ্যান্ড আইডিয়াল রিলেশনশিপ। এবং এখানে ছবিটা পাচ্ছি যে আমরা যেভাবে এই যে অ্যান্ড্রোম্যাকি তার লাইফে সাফারিং এর গল্পটা বলছে, এটা এটা একই সাথে যে কারো জীবনের গল্প, যারা সবকিছু হারায়, those who lose everything in the war. তাহলে যুদ্ধ মানুষকে নিঃস্ব করে দিয়ে যায়, তার পরিবার সবকিছু ধ্বংস করে দিয়ে যায়। এখানে অ্যান্ড্রোম্যাকি যেমন তার পরিবারকে হারিয়েছে, তার বাবা মা ভাইকে হারিয়েছে। অ্যান্ড্রোম্যাকি a representative of those people who lose everything, যারা সবকিছু হারায় যুদ্ধে। তাহলে এখানে জীবনের ছবি এবং একই সাথে যুদ্ধের ছবিও আমরা পাই। এর জবাবে হেক্টর কি দিচ্ছে? হেক্টর বলছে, অ্যান্ড্রোম্যাকি, I too have all this constantly on my mind. আমি সবকিছুই জানি। I too have all this constantly on my mind. তুমি আমাকে যে যুদ্ধের টেকনিক শেখাচ্ছ, আমি এই টেকনিক এটা জানি, কিন্তু but if I hid myself like a coward, আমি যদি আমার ভাইয়ের মতো কাপুরুষের মতো যদি প্যালেসে লুকিয়ে থাকি and slunk from the fighting, I would feel nothing but shame before the Trojans and the Trojan women in their trailing gowns. যদি আমরা হেরে যাই, if all the other soldiers are dead, only I'm alive, যদি আমি শুধু বেঁচে থাকি, আমি কিভাবে ট্রোজান ওমেন, ট্রয়ের নারীদের সামনে, সেই সব স্ত্রীর সামনে যারা হাজবেন্ডদেরকে হারিয়ে ফেলবে, আমি তাদের সামনে কোন মুখে দাঁড়াবো? কোন মুখ নিয়ে? আমার তো লজ্জার আর কোনো সীমা থাকবে না। আমি যদি কাপুরুষের মতো প্যালেসে বসে বসে যুদ্ধ পরিচালনা করি এবং আমার সব সৈন্য যদি নিহত হয়, তাহলে সেই লজ্জা আমি কোথায় রাখবো? My heart would not beat in either, since I have trained myself always to be good warrior. সে বলছে, আমি সবসময় নিজেকে একজন আদর্শ সৈনিক হিসেবে গড়ে তুলেছি, to take my place in the front line. আমি সবসময় সামনের কাতারে থাকবো, ফ্রন্ট লাইনে থাকবো, and try to win glory for my father and myself. মানে হেক্টরের ক্যারেক্টারের আরেকটা চমৎকার দিক আমরা পাচ্ছি, যে হেক্টর কাপুরুষের মতো পেছন থেকে যুদ্ধ পরিচালনা করার পক্ষপাতী না। হেক্টর সে সুপ্রিম কমান্ডার অফ দ্য ট্রোজান আর্মি। সে নিজের জীবন বাজি নিয়ে সে সামনে দাঁড়াবে, সে সবাইকে রক্ষা করবে। এই যে হেক্টর, ওর মধ্যে একটা স্যাক্রিফাইসিং অ্যাটিটিউড আছে। ও নিজের জীবনকে অন্যদের জন্য উৎসর্গ করতে রাজি। এই যে যুদ্ধের একটা ছবি, এই যে হেক্টর কি চাচ্ছে, কাপুরুষের মতো সে প্যালেসে বসে বসে যুদ্ধ পরিচালনা না করে সে কি করতে চাচ্ছে? সে তার
বাবার নাম, প্রায়ামের নামে এবং তার নিজের নামে সে গ্লোরি জিতে নিয়ে আসতে চাচ্ছে, তার গৌরবটাই তার কাছে বড় কথা। এই যে থার্স্ট ফর গ্লোরি, মানুষের গৌরবের প্রতি একটা মোহ কাজ করে, এটাও কিন্তু একটা বেসিক হিউম্যান ইমোশনস। এবং একই সাথে হিউম্যান রিলেশনশিপ, এখানে আমরা কি রিলেশন পাচ্ছি? এখানে হেক্টরের সাথে তার কান্ট্রি ট্রয়ের রিলেশন আমরা পাচ্ছি, এটাও কিন্তু একটা রিলেশনশিপ। পিকচার অফ লাইফ, এই যে যেভাবে সে নিজেকে বলছে যে আই এম দ্য লিডার, আই এম দ্য গার্ডিয়ান, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট মাই আর্মি। এই যে চেতনাটা, দিস শুড বি দ্য আইডিয়াল টেন্ডেন্সি। এই হচ্ছে সব কমান্ডারের এই চিন্তা ভাবনা থাকা উচিত। একই সাথে পিকচার অফ ওয়ার এবং পিকচার অফ লাইফ আমরা পেয়ে যাচ্ছি। মানে হেক্টরের ডায়লগ গুলো আপনারা যখন স্টাডি করবেন, তখন আপনারা ডায়লগ গুলো স্টাডি করতে করতে আপনারা পেয়ে যাবেন সে কেমন মানুষ ছিল, which type of person Hector was. আজকের লাস্ট স্লাইড, এটা দিয়ে আমরা শেষ করে ফেলবো, বেশি সময় লাগবে না। হেক্টর তার ছেলে অ্যাস্টেয়ানাক্স তাকে উদ্দেশ্য করে জিউসের কাছে প্রার্থনা করছে। যেভাবে হেক্টর জিউসের কাছে প্রার্থনা করছে, আমরা শুধু এই পার্টটা ফোকাস করব, এবং এই পার্টটা ফোকাস করার মাধ্যমে আজকের আমরা লেকচারটা শেষ করব, এবং হেক্টরের প্রতি আমাদের যে আইডিয়া সেটাও আমরা কমপ্লিট করব। জিউসকে উদ্দেশ্য করে হেক্টর প্রার্থনা করছে। Glorious Hector quickly took his helmet off and put it all shining on the ground. এখানে পাশের ছবি দেখতে পাচ্ছেন, হেক্টর তার হেলমেটটা খুলে নিচে রাখলো, কারণ ওর হেলমেট দেখে ওর যে ছেলে ভয় পাচ্ছিল, এই জন্য সে হেলমেটটা খুলে নিচে রাখলো। হেলমেট কখন নিচে থাকে? দিস ইজ এ সিম্বল অফ ডেথ। একজন সৈনিক যখন যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে, তখন তার হেলমেটটা মাটিতে পড়ে যায়। দিস ইজ দ্য ফোরশ্যাডোয়িং। আরেকবার এই হেলমেটটা মাটিতে পড়বে, সেই দৃশ্যের ফোরশ্যাডোয়িং আমরা এখানে পাচ্ছি। তার হেলমেটটা নিচে রেখে সে জিউসকে উদ্দেশ্য করে প্রার্থনা করছে, জিউস and you other gods, grant this boy of mine becomes like me, preeminent among the Trojans, as strong and brave as I, a mighty ruler of Ilium. ভালো করে খেয়াল করেন, সে ছেলের জন্য কিভাবে দোয়া করছে। Zeus and you other gods, grant this boy of mine becomes like me, আমার ছেলে যেন আমার মতোই হয়, preeminent among the Trojans, ট্রোজানদের লিডার, as strong and brave as I, আমার মতোই শক্তিশালী, আমার মতোই সাহসী, তার থেকে বেশি কিন্তু না, মানে তার মতোই শক্তিশালী, তার মতোই সাহসী, a mighty ruler of Ilium, আমি যেমন শাসন করছি আমার ছেলেও শাসন করবে। এখন চাচ্ছে ছেলে যেন তার বাবার মতোই হয়। May people say, আমার ছেলেকে দেখে মানুষ বলবে, when he comes back from the battle, আমার ছেলে যখন যুদ্ধ জয় করে বাড়িতে ফিরে আসবে, তখন তাকে দেখে যেন ওরা বলে, here is a man much better than his father, আমার ছেলে মানুষ হিসেবে যেন আমার থেকে ভালো হয়। Here is a man much better than his father, আমার ছেলে মানে কি, আমার ছেলে যেন আমার থেকে ভালো মানুষ হয়। আমার থেকে স্ট্রং হওয়ার দরকার নাই, আমার থেকে ব্রেভ হওয়ার দরকার নাই, আমার মতো শাসক হোক, কোনো সমস্যা নাই, আমারই মতো সাহসী, আমারই মতো শক্তিশালী, আমারই মতো লিডার হোক, কিন্তু আমার থেকে ভালো মানুষ হোক। Here is a man much better than his father. এর থেকে চমৎকার দোয়া আর কি হতে পারে? হেক্টর বলছে, আমার ছেলে আমি যতটুকু স্ট্রং, আমি যতটুকু ব্রেভ, আমি যেমন লিডার, আমার মতোই হোক, এর থেকে বেশি হইতে হবে না, কিন্তু সে যেন আমার থেকে ভালো মানুষ হয়। আমার ছেলেকে দেখে যেন মানুষ বলতে পারে, হিয়ার ইজ আ ম্যান
much better than his father. আমার এই ছেলেটা যেন আমার থেকে ভালো মানুষ হয়. Let him bring home the blood-stained armor of the enemy he has killed. যুদ্ধে শত্রুকে হত্যা করে তার রক্তমাখা আর্মার সে ছিনিয়ে নিয়ে আসবে. And delight his mother's heart. এবং আলটিমেটলি তার মায়ের মনে আনন্দ নিয়ে আসবে. কাগজ কলম থাকলে লিখে রাখেন সে তার ছেলের নামে কি প্রার্থনা করছে. তার ছেলে যেন তার থেকে ভালো মানুষ হয় এবং আলটিমেটলি তার ছেলে যেন তার মায়ের মনে ডিলাইট আনন্দ নিয়ে আসে. তার ছেলেকে দেখে যেন মানুষ বলে হিয়ার ইজ আ ম্যান বেটার দ্যান হিজ ফাদার. মানুষ হিসেবে তার বাবার থেকেও ভালো মানুষ. এবং দিস সান উইল ব্রিং ডিলাইট হিজ মাদার্স হার্ট. দিস সান will delight his mother's heart. এই ছেলে তার মায়ের মনে ডিলাইট আনন্দ নিয়ে আসবে. মানে হেক্টর তার ছেলের জন্য কিভাবে প্রার্থনা করছে. আমরা মোটামুটি হেক্টর কেমন মানুষ তার একটা ছবি কিন্তু পেয়ে যাচ্ছে তার ডায়লগ অ্যানালিসিস এর মাধ্যমে. তার ক্যারেক্টার অ্যানালিসিস হয়ে যাচ্ছে. একই সাথে আমরা এখানে ক্লাসিক এলিমেন্টও পাচ্ছি, একই সাথে আমরা এখানে যুদ্ধের ছবিও পাচ্ছি. দেখেন এখানে যখন ছেলের জন্য দোয়া করছে তখনও কিন্তু এখানে যুদ্ধের একটা ছবি আছে. মানে সে জিউসের কাছে প্রেয়ার করছে, এখানেও আমরা যুদ্ধের ছবি পাচ্ছি. যখন সে বলছে লেট হিম ব্রিং হোম দ্য ব্লাড স্টেইন আর্মার অফ দ্য এনিমি হি হ্যাজ কিলড. মানে যুদ্ধ চলতেই থাকবে. হেক্টর খুব ভালো করেই জানে যে যুদ্ধ কখনো শেষ হবে না. যুদ্ধ হানাহানি এইসব কখনো শেষ হবে না, এগুলো চলতেই থাকবে. এগুলো মেনে নিচ্ছে হেক্টর, এগুলো সব মেনেই নিচ্ছে. সে বলছে যুদ্ধ তো চলতেই থাকবে, আমার ছেলে যেন যুদ্ধ জয় করে ফিরে আসে. শুধু যুদ্ধ জয় করে না, তার শত্রুকে হত্যা করে. শত্রুকে যদি হত্যা না করে তাহলে কি হবে? শত্রুকে যদি ক্ষমা করে দেয় শত্রু আবার ফিরে আসতে পারে বিশ্বাসঘাতকতা করে. শত্রুকে ক্ষমা করতে নাই, শত্রুকে হত্যা করতে হবে. হি মাস্ট ব্রিং ব্যাক করে তার রক্তমাখা পোশাক নিয়ে আসতে হবে. এটা প্রমাণ স্বরূপ. মানে হেক্টর এটা ধরেই নিচ্ছে যে এই যুদ্ধ হানাহানি কখনো শেষ হবে না, যুদ্ধ চলতেই থাকবে. আমার ছেলে যেন যুদ্ধে শত্রুকে হত্যা করে তার যে বর্ম যুদ্ধের পোশাক সেটা ছিনিয়ে নিয়ে আসতে পারে. এবং এটা দেখার পর it will bring delight in his mother's heart. এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা আলোচনা করব বেসিক হিউম্যান ইমোশনস, হিউম্যান রিলেশনশিপস, পিকচার অফ লাইফ, পিকচার অফ ওয়ার, সবই আমরা এখানে পাচ্ছি. ক্যারেক্টার অ্যানালিসিস হয়ে যাচ্ছে আমাদের যখন আপনাদের ব্রড কোয়েশ্চেন আর্ট অফ ক্যারেক্টারাইজেশন অফ হোমার. হোমার কিভাবে ক্যারেক্টার গুলো ফুটিয়ে তুলছেন, হোমার কিভাবে ইলিয়াডকে একটা ক্লাসিক এপিক হিসেবে পোর্ট্রে করছেন, কিভাবে যুদ্ধের একটা ছবি ফুটে উঠছে. প্রতিটা ক্যারেক্টার তাদের দৃষ্টিভঙ্গি থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে যুদ্ধকে ব্যাখ্যা করছেন. আজকে এই হচ্ছে আমাদের আলোচনা ছিল. বারবার প্রতিটা ক্লাসেই আমরা এই পয়েন্টগুলো নিয়ে আসব. We will try each and every class, প্রতিটা ক্লাসেই we will try to evaluate Homer's Iliad as a classic epic. এপিক হিসেবে আমরা এটাকে ইভালুয়েট করার চেষ্টা করব, অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করব. মাঝে মাঝে আমরা ক্রিটিক্যালি এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করব. মানে সবসময় যে অ্যাপ্রিশিয়েট করব তাও না, সমালোচনাও করব যদি সুযোগ থাকে. হোমার কিভাবে হেক্টরকে পোর্ট্রে করেছেন, হেক্টরের ডায়লগের মাধ্যমে কিন্তু হেক্টর মানুষটার একটা ছবি, হেক্টর মানুষ হিসেবে কেমন ছিল. হেক্টর আমরা শুরু থেকে দেখি, হেক্টরের সাথে হেকাবি, হেক্টর ছেলে হিসেবে কেমন ছিল, হেক্টর প্যারিস, হেক্টর হেলেন ব্রাদার হিসেবে হেক্টর কেমন, এরপর হেক্টর অ্যান্ড্রোম্যাকি, হেক্টর হাজবেন্ড হিসেবে কেমন, হেক্টর অ্যাস্টেনাক্স, হেক্টর বাবা হিসেবে কেমন, হেক্টর অ্যাজ এ সান, হেক্টর অ্যাজ এ ব্রাদার, হেক্টর অ্যাজ এ হাজবেন্ড, হেক্টর অ্যাজ এ ফাদার. আমরা একটা ক্যারেক্টারকে বেশ কয়েকটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি এবং খুব চমৎকার ভাবে হেক্টর এই মানুষটার ছবি আমাদের সামনে ফুটে উঠছে. হেক্টর ইজ ক্লিয়ারলি an ideal family guy. অবশ্যই সে একজন a mighty
warrior, but তার আগে হেক্টর ইজ আ প্রপার ফ্যামিলি পার্সন। এরপর আমরা হেকাবিকে পেলাম, নট আ টিপিক্যাল মাদার লাইক থেটিস। থেটিসের মতো একজন টিপিক্যাল মাদার না, আ ভেরি ব্রড মাইন্ডেড কুইন অ্যান্ড মাদার। তারপর আমরা প্যারিসকে পেলাম, প্যারিস। এখন প্যারিসকে আমরা সমালোচনা করার আগে নিজের কথাও মাথায় রাখবেন, প্যারিস কি একাই এমন, নাকি প্যারিসের মতো এরকম আরো অনেকেই আছে? আমাদের যখন in 1971 our country witnessed a great war, তখন কি প্যারিসের মতো মানুষজন ছিল না? হেক্টরের মতো মানুষও ছিল আমাদের 1971-এ, আবার প্যারিসের মতো মানুষও ছিল। এরপর প্যারিসের পর আমরা পেয়েছি হেলেন। হেলেনের মধ্যেও আমরা অন্য এক ধরনের মানুষকে পেয়েছি, অ্যান্ড্রোম্যাকি। In Andromache we have got a typical ideal wife. এই যে ক্যারেক্টারগুলো, প্রতিটা ক্যারেক্টারই হচ্ছে দে রিপ্রেজেন্টস আ ক্লাস, একটা গ্রুপকে তারা রিপ্রেজেন্ট করছে। আমরা এই জিনিসগুলো মাথায় রেখে স্টাডি করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, তাহলে আমরা ইলিয়াডকে ক্লাসিক হিসেবে অ্যাপ্রিশিয়েট করতে পারবো, ক্যারেক্টারাইজেশনটা ভালো করে বুঝতে পারবো যে কিভাবে, কেন এই ক্যারেক্টারটা হোমার নিয়ে আসলেন, তার কারণটা কি। হেক্টর এবং প্যারিস দুই ভাই, একই মায়ের পেটের দুই ভাই, কিন্তু তারা সম্পূর্ণ দুই রকম। কেন? এটা আমরা কন্টিনিউ করব নেক্সট ক্লাসে। আমাদের নেক্সট ক্লাসে আবার আমরা কন্টিনিউ করব এখান থেকে, হালকা আলোচনা দিয়ে, হালকা রিভিশনে আমরা এটা আবার টাচ করব। আপনারা এটা ভালো করে মন দিয়ে পড়েন। বুক 6 বুক 1 এর পর আমরা গুরুত্ব দিয়ে পড়ছি হচ্ছে বুক 6। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো করে পড়েন। এই সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা নেক্সট ক্লাসের আগে আমরা আপনাদের কোয়েশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব। আপনাদের সাথে আমার দেখা হবে সোমবার দিন বিকাল 4টায়, নেক্সট মানডে 4 PM। স্যার এই স্লাইডগুলো কি দেওয়া আছে গুগল ক্লাসরুমে? আমি একটু আগে মেসেঞ্জারে দিলাম, গুগল ক্লাসরুমে যে এখনই দিয়ে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ভালো করে স্টাডি করেন। অল দ্য বেস্ট। আজকে এই পর্যন্তই। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। Thank you, sir. ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকরাম।